আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের একটা নতুন কোর্স শুরু হচ্ছে, দেওয়ানি কার্যবিধি 1908। আপনারা দেখতে পাচ্ছেন এই মানে সাবজেক্টটা বা এই কোর্সটা, এটা আমরা যে আইনগুলো এই জুডিশিয়ারির জন্য বা হচ্ছে বার কাউন্সিল পরীক্ষার জন্য পড়বো বা হচ্ছে একাডেমিক পারপাজে পড়বো, তার মধ্যে বলবো যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা আইন। ঠিক আছে? কারণ এই আইন থেকে আপনি বার কাউন্সিল বলেন বা হচ্ছে জুডিশিয়ারি বলেন, সেখানে প্রচুর পরিমাণে প্রশ্ন সেখানে আসবে। প্রচুর পরিমাণে কেন বললাম, সেই হিসাবটা একটু প্রথমে ক্লিয়ার করি যে কি পরিমাণ প্রশ্ন আসতে পারে। প্রথমত যদি আমরা বার কাউন্সিলের কথা ধরি, তাহলে সেখানে বার কাউন্সিলের যে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেখানে এই আইনটা থেকে 20টা প্রশ্ন থাকবে। কয়টা? 20টা প্রশ্ন। বার কাউন্সিল পরীক্ষায় পাশ করতে আপনার লাগবে 50 মার্কস। তার মধ্যে এই একটা আইন থেকে থাকবে 20 নম্বর। তার মানে কি পরিমাণ গুরুত্বপূর্ণ এটা একটু বুঝেন। ঠিক আছে? এরপরে বার কাউন্সিলের যে লিখিত পরীক্ষা হয়, এই লিখিত পরীক্ষায় এই দেওয়ানি কার্যবিধির সাথে সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই দুইটা আইন মিলায়ে প্রশ্নের সংখ্যা থাকবে 3টা। মানে 3টা বলতে 3 সেট। তাহলে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসবে 3 সেট। এই দেওয়ানি কার্যবিধি এবং আমরা অলরেডি যে আইনটা শেষ করেছি সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই দুইটা আইন মিলায়ে প্রশ্ন আসবে 3 সেট। এই 3 সেট প্রশ্নের মধ্যে আপনাকে 2 সেট প্রশ্নের উত্তর করতে হবে, এবং প্রত্যেক সেট যে প্রশ্ন তার মান হলো 15। তার মানে এখানে হচ্ছে আপনার 30 মার্কস। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে জুডিশিয়ারির হিসাব যদি আমরা একটু বলি, প্রত্যেকটা জুডিশিয়ারি প্রশ্ন যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে গড়ে 5 থেকে 7টা প্রশ্ন প্রিলিমিনারি পরীক্ষায় আসে। বুঝেন? তার মানে আহ, জুডিশিয়ারিতে সবচেয়ে বেশি প্রশ্ন একক সাবজেক্ট থেকে আসে, সংবিধান থেকে। হ্যাঁ, প্রায় হচ্ছে 8টার মতো প্রশ্ন সেখান থেকে থাকে। আহ, আর হচ্ছে 2টা প্রশ্ন দেখা যায় যে আহ, ওই যে আইনের যে ব্যাখ্যা, ঠিক আছে, জেনারেল ক্লজেস অ্যাক্ট, ওই সব জায়গা থেকে এসে থাকে 2-1টা। তো এরপরে ওই সংবিধান বাদ দিয়ে যেই গুরুত্বপূর্ণ আইনগুলো আছে, তার মধ্যে এটা অন্যতম গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? এরপরে যদি আমরা হচ্ছে বিজিএস এর যে লিখিত পরীক্ষার যে প্রশ্নের যে প্যাটার্ন, সেটা যদি দেখি, তাহলে ওখানে দেখবেন যে আপনার এই দ্য কোড অফ সিভিল প্রসিজার আর হচ্ছে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, এই দুইটা আইন থেকে প্রশ্ন আসে প্রায় হচ্ছে, লিখিত পরীক্ষার কথা বলছি, লিখিত পরীক্ষায় আপনার 60 মার্কসের প্রশ্ন থাকবে। খুবই গুরুত্বপূর্ণ। 60 মার্কস এই দুইটা আইন থেকে থাকবে। এইখানে হচ্ছে আপনার মানে 3 সেট প্রশ্নের উত্তর আপনাকে করতে হবে। এই 3 সেট প্রশ্নের প্রত্যেক সেটের মান হচ্ছে 20। তার মানে এই আপনার 60 মার্কসের অ্যান্সার এখান থেকে করতে হবে। ঠিক আছে? মানে সিপিসি থেকে দেখা যায় এখান থেকে 4টা লিখিত প্রশ্ন চলে আসে, আর এসআর এক থেকেও একটা থাকে। তো এই মোট 5টা প্রশ্ন আসে, আর এই 5টার মধ্যে আপনাকে 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে লিখিত পরীক্ষায়। তার মানে বুঝেন যে এই আইনটা কি পরিমাণে গুরুত্বপূর্ণ। এখন বিষয় হলো, এই আইনটা বেশ বড় এবং জটিল। যতগুলো আইন আমরা পড়ব, এর মধ্যে দেখবেন যে যদি জটিল আইনের তালিকা আমরা করি, তাহলে এটা উপরের দিকে থাকবে, হতে পারে এটা সবচেয়ে উপরে থাকবে। কেন? কারণ এই আইনটা অন্য আইনগুলোর মতো না। অন্য আইনগুলোতে ধরেন যে শুধু ধারা আলোচনা করা হয়েছে, শেষ কাহিনী। কিন্তু এটার গঠন প্রক্রিয়া, অর্থাৎ এই পুরো আইনটা যেভাবে সাজানো আছে আমাদের যে বেয়ার অ্যাক্ট, সেখানে সেটা বেশ একটা জটিল প্রক্রিয়া। ঠিক আছে? সো এই পুরো বিষয়টা পড়ে মনে রাখা এবং সেই অনুযায়ী অ্যান্সার করা, এটা খুব কঠিন কাজ। এবং দেখা যায় যে সে কারণে অনেকে ভয় পায়, এবং ভয় পাওয়াটা স্বাভাবিক। একে তো এটা অনেক বড়, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় বিষয়গুলো আছে। তো এই যে আমি বললাম ছড়ায় ছিটায় আছে, এটা কিন্তু এক অর্থে ঠিক, আবার আর এক অর্থে ঠিক না। বুঝতে পেরেছেন? কেন ঠিক ঠিক না সেটা একটু বলি। যে ঠিক না হচ্ছে এই কারণে যে অন্য আইন আপনি একটা প্যাটার্নে পড়তেছেন, আর এখানে এসে প্যাটার্নটা বদলে গেছে। প্রথমে কিছু ধারা পড়বেন, তারপরে যে হচ্ছে আপনি অর্ডার পড়বেন, অর্ডারের মধ্যে অর্ডার বা আদেশ যেটাকে আমরা বলি, এর মধ্যে আবার অনেকগুলো রুল বা বিধি আপনি পড়বেন। তো দেখেন, একই বিষয় দুইটা জায়গায় ভাগ ভাগ করে আলোচনা করা হয়েছে। কি কারণে এটা করা হয়েছে সেই সব বিষয় আমরা আজকে দেখব।
তো এতক্ষণ যে বিষয়টা বললাম সেটা হলো যে এই আইনের গুরুত্বটা আমি আপনাকে বোঝাতে চাইলাম। অন্য অন্য ক্লাসগুলোতে আমি নর্মালি বলি যে দেখেন আজকের এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ এই সেই, কিন্তু ওটা ধরে নেন যে বলার জন্য মানে বলতেছি বা হচ্ছে বলে থাকি, কিন্তু এখানে জেনুইন এই আইনটা আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হলো যে আপনি যদি প্র্যাকটিসে যান, ঠিক আছে, আপনি যদি সিভিল প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনাকে কি বলবো যে এই সিভিল পুরো প্র্যাকটিসের যে বিষয়টা সেটা তো এই আইনটা দ্বারাই রেগুলেট করবে। তার মানে আপনি যদি ভালোভাবে এই আইনটা না বুঝেন, ভালোভাবে না জানেন, আপনি কিন্তু তখন আসলে ভালো আইনজীবী হতে পারবেন না। ইভেন আপনি যদি বিচারকও হন, তাও কিন্তু যদি ভালোভাবে জানাশোনা না থাকে, এখন আপনি বলতে পারেন যে না জেনে কেমনে বিচারক হয়ে যায়। হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে যে একটা সাবজেক্টে দুর্বলতা ছিল, তারপরেও সে আসলে অন্য অন্য জায়গায় এমন নাম্বার পেয়েছে যে সে হয়ে গেছে, হতে পারে এটা, ঠিক আছে। তো দিন শেষে কথা হলো, আপনি ভালো আইনজীবী হতে চান অথবা ভালো বিচারক হতে চান, যাই হতে চান, আপনাকে এই আইনটা খুব ভালোভাবে পড়তে হবে। কোনো এখানে আপনি হচ্ছে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। দিন শেষে এটা আপনাকে জানতেই হবে। তো এই জানার কাজটা আমি সহজ করে দিব। কিভাবে সহজ করে দিব? এই পুরো আইনের প্রত্যেকটা বিষয়, একদম খুঁটিনাটি যা কিছু আছে এভরিথিং, আমি আপনার সাথে ইন ডিটেইলস আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব, যাতে করে একটা বিষয় নিয়েও আপনার কোনো প্রবলেম না থাকে। হ্যাঁ। তো বরাবরের মতো আমি আবারও বলছি যে প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করব। এর পরেও যদি কোনো বিষয়ে দুর্বলতা থেকে থাকে, কোনো বিষয়ে হচ্ছে আমার পক্ষ থেকে বোঝাতে একটু কমতি থেকে থাকে, কোনো বিষয়ে যদি আপনি বুঝতে একটু সমস্যা থেকে থাকে, আমার সাথে সেটা আবার আপনি আলোচনা করতে পারবেন পার্সোনালি, আমার সাথে কন্ট্যাক্ট করে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তো এই আইনটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে শেষ করব এটা একটু আগে বলি। প্রথমে আমরা যখন এর আগে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট পড়েছি, তখন কিন্তু আপনাদের মতামত নিয়েছিলাম যে কিভাবে আইনটা শেষ করব। আপনারা আমার উপরে ছেড়ে দিয়েছিলেন। তো আমি দেখলাম যে আমি যে অ্যাপ্রোচে ওই আইনটা আলোচনা করতে চেয়েছিলাম, তাতে ক্লাসের সংখ্যা আরো বেশি হতো। আমাদের 16টা ক্লাস হয়েছে, বাট আমি যে অ্যাপ্রোচে মানে এগোতে চাচ্ছিলাম, তাতে তাতে ক্লাসের সংখ্যা প্রায় 20টার মতো হয়ে যেত, ঠিক আছে। তো এজন্য কিছু বিষয় আমি সেখানে সচেতনভাবেই অ্যাভয়েড করেছিলাম, মানে এড়িয়ে গিয়েছি এই কারণে, যাতে করে দ্রুত আইনটা শেষ করতে পারি। এখন এই সিপিসি হচ্ছে আমরা কেমনে শেষ করব। তো প্রথমে আমি একটা কথা আপনাকে বলি, সেটা হলো যে বিভিন্ন জায়গায় যেটা করে যে ওভারঅল একটা আইডিয়া দিয়ে দেয় আপনাকে, যে এটা পড়বেন, এটা পড়বেন, এটা এই করবেন, সেই করবেন, শেষ। ওভারঅল একটা আইডিয়া, বাট ওরকম কোনো আইডিয়া দেওয়ার জন্য আমি এখানে আসি নাই, আপনাদেরকেও এখানে ডাকি নাই। আমি বরাবর বলি যে এটা কোনো কোচিং না, এটা হচ্ছে যেমন করে ওই টিউশন করাতে যায় না, আমরা বসে বসে একদম সুন্দর করে প্রত্যেকটা জিনিস বুঝাই, ওরকম এখানে আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব, কোনো অসুবিধা নাই। হ্যাঁ। সো সেই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা বিষয় একদম ইন ডিটেলস আমি আলোচনা করব। এবার আমি আরেকটা জিনিস ভেবেছি, সেটা হলো যে রিটেনের যে বিষয়গুলো সেগুলো আমি আলোচনার মধ্যে ইনক্লুড করব। অর্থাৎ আপনি যদি শুধু আমার এই আলোচনা খুব ভালো করে শোনেন এবং এই নোটটা পড়েন, এর বাইরে আপনাকে খুব বেশি ভাবতে হবে না, খুব বেশি চিন্তা করতে হবে না, ইনশাল্লাহ। ঠিক আছে। এরপরেও যদি আপনি চান আপনি অন্য আইন পড়বেন, অন্য আইনের বই পুস্তক যা কিছু আছে, অন্য লেখকদের আপনি পড়তে পারেন, এটার জন্য আপনাকে আমি স্বাগত জানাই, কেননা আপনি আরো এক্সট্রা এফোর্ট দিচ্ছেন। এটা অবশ্যই আপনার কাজে আসবে। আরেকটা বিষয় হলো দায় এড়ানো। অর্থাৎ আমি যদি শুধু বলি যে ভাই আপু আপনি শুধু আমার ক্লাসই করেন, আমার এই যে নোটগুলো আছে এগুলাই পড়েন, এরপরে দেখা গেল এখান থেকে কোনো একটা জিনিস আপনি কমন পেলেন না, তখন কিন্তু দায়ভারটা আমার উপর চাপাবেন। তো এই জন্য আমি আবার একটা কাজ করছি, সেটা হলো যে এই যে নোটগুলো আপনাদেরকে দিব সেগুলো এমনভাবে আমি প্রিপেয়ার করেছি যে এই অভিযোগটা যেন না আসে। অর্থাৎ সবকিছুই আমি সেখানে ইনক্লুড করার চেষ্টা করেছি, অন্তত বেয়ার একটা যেগুলো আছে। তার মানে ধরে নিতে পারেন আপনি এটা পড়বেন, আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জনে মেসেজ দিয়ে বা হচ্ছে কল দিয়ে বলেন যে ভাই কিভাবে পড়বো। তো দেখা যায় আমার এই নোটপত্র রেখে সে অন্য নিজেদের মতো করে করতেছে। ভাই আমি বলি, প্রথমত আমার এই ক্লাস করার সময় আপনি খাতা কলম নিয়ে আপনার বসার দরকার নাই, আপনার নোট করার দরকার নাই, আলাদা করেও আপনার নোট করার দরকার নাই। আপনার নোট করার দায়িত্ব আমি নিয়ে নিছি। বুঝতে পেরেছেন? আপনার নোট করার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। এই শুধু সিপিসির জন্য আমি কি পরিমাণ বই পড়েছি আমি সেটা আমি জানি। পড়তে পড়তে আমার এই ঘাড় মাঝে মধ্যে বাঁকা হয়ে যায়, মানে হঠাৎ করে যখন মাথা উঁচু করি তখন ব্যথা লাগে। বুঝতে পেরেছেন? সো আপনার ওই দায়িত্ব আমি নিয়ে নিয়েছি, আপনি এটাই মন দিয়ে পড়েন।
মুখস্থ ঠুটস্থ করে ফেলেন, বারবার রিভিশন দেন। একটাই রিকোয়েস্ট, শুরুতে বলতেছি রিভিশন দিবেন, এই কোর্সটা শেষ করব তখনও বলবো রিভিশন দিবেন। এটার ব্যতিক্রম কেউ করবেন না, রিভিশন দিয়ে এমন ভাবে মুখস্থ করে ফেলবেন যেন আপনি জিনিসটা অন্য কাউকে বোঝাতে পারেন। ঠিক আছে? তো আমার অ্যাপ্রোচটা একটু বলি। অ্যাপ্রোচটা হলো যে এই আহ, অনেকে দেওয়ানি কার্যবিধিতে যেভাবে আলোচনা করে স্টেজ ওয়াইজ, স্টেজ ওয়াইজ বুঝেন, একটা মামলা কিভাবে দায়ের করবে এই শুরু থেকে শেষ পর্যন্ত সে আলোচনা করে, প্রত্যেকটা ধাপ অনুযায়ী ধাপ ধরে ধরে আলোচনা করে, যাতে করে ওই বিষয়টা বোঝানোর জন্য সহজ হয়। কিন্তু এখানে প্রবলেম আছে। প্রবলেম হলো এভাবে আলোচনা করতে গিয়ে অনেক কিছু বাদ থেকে যায়, এবং এই সুযোগটা তারা নেয়। সত্যি কথা বলতে এই সুযোগটা তারা নেয় কেন? তারা সহজে শেষ করায় দিতে চায়। ঠিক আছে, আপনিও তো ভাবেন যে হ্যাঁ আমার তো শেষ হয়ে গেছে, ওকে ডান। বাট আপনার যে কত কিছু বাদ থাকলো এটা তো আপনি বুঝলেন না। হ্যাঁ, আরেকটা বিষয় আমি একটু খেয়াল করেছি, সেটা হচ্ছে যে অনেকে কি করেন, এটা ওই রিটেনের কিছু টপিক আছে, সিলেক্টেড কিছু টপিক, ওই টপিক ধরে আলোচনা করে। ঠিক আছে, ওই টপিক ধরে আলোচনা করে পুরো জিনিসটা শেষ করে দিতে চায়। এখন ওই টপিক ধরে আলোচনা করলেও কিন্তু প্রবলেম আছে, ওখানেও আপনার সবকিছু কভার করতে আপনি পারবেন না। অনেক কিছুই কিন্তু না চাইতেও কি হয়ে যাবে, বাদ থেকে যাবে। যেমন তারা কি করে এখানে, তারা হচ্ছে একটা টপিক বানায় যে এখতিয়ার, আদালতের এখতিয়ার সম্পর্কিত একটা টপিক বানায়, মোকদ্দমার পক্ষ এবং কারা হচ্ছে মোকদ্দমা করবে এসব বিষয়, কোথায় মোকদ্দমা করবে, স্থান। তারপরে হচ্ছে এখানে রেস সাব জুডিস, রেস জুডিকাটা, প্লিডিংস, সমন, আরজি, লিখিত জবাব, পক্ষসমূহের যে উপস্থিতি অনুপস্থিতি, সুগঠন এবং আহ, প্রথম শুনানিতে রায়ের বিষয়, তারপরে মুলতবি, ডিক্রি জারি, কমিশন, ক্রোক, অস্থায়ী নিষেধাজ্ঞা, আপিল, রিভিউ, রিভিশন। হ্যাঁ, তারপরে হচ্ছে আদালতের যেই ইনহেরেন্ট পাওয়ার বা সহজাত ক্ষমতা, এই বিষয়গুলোকে তারা টপিক আকারে আলোচনা করে। ভাই টপিক আকারে আলোচনা করলে ঠিক আছে, ওইটা রিটেনের জিনিসগুলো কাভার করতেছে, বাট প্রিলির সবকিছু কাভার করবে না। আর প্রিলি আপনাকে পাশ করা সবচেয়ে জরুরি, এটা হচ্ছে টিকিট। এটা না পেলে তো আপনি মূল জায়গায় যেতেই পারবেন না, তাই না? তাহলে এরকম টপিক ধরে আলোচনা করা বা ওই যে মামলার স্টেজ ওয়াইজ দেওয়ানি কার্যবিধি শেষ করানো, এটা আপনি প্রিলিমিনারি যদি পরীক্ষার্থী হন এটা আপনার জন্য না। তাহলে আপনার জন্য অ্যাপ্রোচটা কি? আপনার জন্য অ্যাপ্রোচটা হচ্ছে মূল বেয়ারেকটা জানা। মূল বেয়ারেকটি কি আছে, মূল আইন, মূল যে গেজেটটা, দেওয়ানি কার্যবিধির যে গেজেটটা, ওই গেজেটে কি লেখা আছে ভাই, প্রত্যেকটা জিনিস আমার জানতে হবে। এটা হচ্ছে আমার কথা। ওইটা যদি আপনি জানেন তারপরে আপনি দেখবেন পুরো জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার প্রিলি হোক, রিটেন হোক, ভাইবা হোক, সবকিছুর জন্য আপনি রেডি। বুঝতে পেরেছেন? তাহলে আমরা সেভাবে আলোচনা করার চেষ্টা করব, অর্থাৎ বেয়ারেক যেভাবে আছে সেভাবে ধরে ধরে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটে খুঁটে প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করব ইন ডিটেলস, বিস্তারিত। তাতে একটু সময় লাগতে পারে। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই ভাই খুব রিসেন্টলি আজকে হচ্ছে ওই বার কাউন্সিল পরীক্ষার নির্দেশনা দিয়েছে, আমরা যারা বার কাউন্সিল পরীক্ষা দিব তা আমরা কি শেষ করে পারবো? হ্যাঁ, আমরা শেষ করে পারবো ইনশাল্লাহ, আশা করি। আমি আমার অ্যাপ্রোচটা একটু বাড়াচ্ছি, অ্যাপ্রোচ বলতে আমার যেই ক্লাসের সংখ্যা এটা একটু বাড়াবো। আপনারাও একটু আপনাদের পক্ষ থেকে আমাকে সহযোগিতা করবেন, আপনারাও একটু পড়াশোনা বাড়ান। আশা করি পরীক্ষার আগে শেষ করতে পারবো। হচ্ছে সম্ভবত মের 20 তারিখ পর্যন্ত আবেদনের শেষ সময়। এরপরে হচ্ছে পরীক্ষার জন্য তো একটু টাইম দিবে, তাই না, মোটামুটি। তার মানে যদি আমরা 3 মাস সময় হাতে পাই, 3 মাসের মধ্যে আশা করি বার কাউন্সিলের সবগুলো আইন আমাদের শেষ হবে। অলরেডি আমরা 2টা শেষ করেছি, তামাদি আইন শেষ করেছি আর এসআর অ্যাক্ট শেষ করেছি। এরপরে আমাদের দেওয়ানি কার্যবিধি একটা বড় আইন, এটা শেষ হয়ে গেলে আমাদের প্রেশারটা আরো কমে যাবে, বাকি মানে একটু কম হবে। তারপর বাকিগুলো আমরা আলোচনা করব। ওকে, তাহলে এতক্ষণ আমি যেই কথাগুলো বললাম এগুলো আসলে পড়াশোনা সংক্রান্ত, কিন্তু সরাসরি আমাদের যেই আইন সেটা সংক্রান্ত বিষয় না। এবার আমরা আলোচনায় প্রবেশ করি তাহলে। তো আমরা আলোচনাটা এমন অ্যাপ্রোচে করব, আবার বলি যে প্রত্যেকটা জিনিস আমরা জানবো। এই যে দেওয়ানি কার্যবিধি 1908, আপনার মনে কখনো প্রশ্ন এসেছে ভাই দেওয়ানি, দেওয়ানি জিনিসটা কি, কার্যবিধি আবার কি, আবার ওই যে সাথে 1908 আছে এটা আবার কি? এরকম করে প্রত্যেকটা জিনিস আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আহ আপনাদের যেই সাথে আর এসব কথা না বলে সরাসরি আলোচনায় চলে যাই। তো একটা বিষয়, হুম, আলোচনার সুবিধার্থে আমি এখান থেকে শেডটা উঠাই দিয়েছি। তো প্রথম আমাদের যে আলোচনার বিষয়, এই নামটা নিয়ে আমরা কথা বলবো, দেওয়ানি কার্যবিধি 1908। এখানে প্রথমে আমরা দেখব যে
দেওয়ানি বলতে কি বোঝায়? দেওয়ানি বা হচ্ছে সিভিল, এটা বলতে কি বোঝায়? তো দেখেন, একটা আইনের নাম আর তার হচ্ছে উদ্দেশ্য, এটা যদি ভালোভাবে বোঝা যায়, এটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে ওই পুরো আইনটার যে মূল বিষয়বস্তু, মূল ফিলোসফিটা, সেটা কিন্তু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে দেওয়ানি কার্যবিধি 1908 বা হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিজার, এই উচ্চারণটা অনেকে ভুল করে। এটাকে হচ্ছে অনেকে প্রসিডিউর বলে। ঠিক আছে? হ্যাঁ, বলার জন্য আহ, বলে, আমিও বলি মাঝে মধ্যে, অসুবিধা নাই, বলা যায়, বাট এটা ভুল প্রনাউন্সিয়েশন। তো আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি লতে গ্রাজুয়েট করেছেন, হ্যাঁ? তো আপনার প্রনাউন্সিয়েশন, আপনার কথাবার্তা, চিন্তার ধরন, আচার আচরণ, পোশাক পরিচ্ছদ থেকে সবকিছুই হবে স্মার্ট। বুঝতে পেরেছেন? এটা হওয়া উচিত। তো এই উচ্চারণ নিয়ে আপনি কে কি বলতেছে ভাবতেছে এটা দরকার না, আপনি সঠিক উচ্চারণটা করবেন। কি বলবেন? ব্রিটিশ প্রনাউন্সিয়েশনে এটাকে বলা হয় প্রসিজা, প্রসিজা। ঠিক আছে? শেষে আর এটা ওরা মানে উচ্চারণে আসে না, ব্রিটিশরা আরটা এমনি বলে না যদি শেষে থাকে। এরপরে আমেরিকান প্রনাউন্সিয়েশন, তারা বলে প্রসিজার, তারা হচ্ছে শেষে এই আরটা বলে। তো যাই হোক, এই যে দ্য কোড অফ সিভিল প্রসিজার, এই বিষয়টাকে আমরা একটু ভেঙে ভেঙে দেখব। প্রথমে দেখি, তো এখানে দেওয়ানি বা সিভিল বলতে কি বোঝানো হয়েছে এটা একটু দেখি। দেখেন, এই দেওয়ানি বা হচ্ছে সিভিল, এই শব্দটা মূলত হচ্ছে একজন নাগরিকের বা হচ্ছে নাগরিকদের ব্যক্তিগত অধিকার, তাদের হচ্ছে কোনো একটা সম্পত্তির অধিকার বা হচ্ছে পদের অধিকার, হ্যাঁ, বা হচ্ছে কোনো একটা আইনগত লায়াবিলিটি, মানে লিগ্যাল লায়াবিলিটি বা দায় দায়িত্ব যেটাকে আমরা বলি, এটার সাথে সম্পর্কিত। এখন এইটুক দ্বারা আপনার কাছে কিছু ক্লিয়ার হবে না, আমি ক্লিয়ার করব, কোনো অসুবিধা নেই। এইটা হচ্ছে, একটু বলে রাখি, এটা হচ্ছে যে ফৌজদারি যে ব্যাপার আছে, অর্থাৎ ক্রিমিনাল যে ব্যাপার বা অপরাধমূলক বিষয়, সেটা থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। ফৌজদারি আইনে কি হয় যে, ফৌজদারি আইনে যেমন একজন অপরাধীকে শাস্তি দেওয়া বা হচ্ছে তাকে জেলে পাঠানো, হ্যাঁ, এটা কিন্তু মূল উদ্দেশ্য থাকে, যে দেখালো মতোকে, হ্যাঁ, জেলের ভাত খাওয়াই সারমো। তো এই যে জেলে পাঠাবে, তাকে শাস্তি দিবে, এটা থাকে ওইখানে সোল পারপাস, মানে মূল উদ্দেশ্যটা এটা থাকে। এখন এই দেওয়ানি কার্যবিধি, দেওয়ানি আইনের কিন্তু সেরকমটা না। দেওয়ানি আইনের মূল উদ্দেশ্য তাহলে কি? দেওয়ানি আইনের মূল উদ্দেশ্য হলো ক্ষতিগ্রস্ত ব্যক্তির যে অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠা করা, কোন একটা বেআইনি কাজ রোধ করা, এবং দেখা যাচ্ছে যে কিভাবে ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে, কম্পেনসেশন পাওয়া যেতে পারে, সেইটাকে আদায় করা। সুনির্দিষ্ট প্রতিকার আইনে কিন্তু আমরা এই বিষয়গুলো দেখেছি। তো এই দেওয়ানি বিষয়টা কি, বা দেওয়ানি প্রকৃতির মামলা বলতে কি বোঝায়, এটা কিন্তু আমাদের আইনের মধ্যেই বলে দেওয়া আছে। এই দেওয়ানি কার্যবিধি 1908 এটার মধ্যেই বলে দেওয়া আছে। আমরা যদি ধারা 9 দেখি, যদিও এখনো আমরা সেখানে যাইনি, আমরা যখন যাব তখন বিস্তারিত আলোচনা করব। তো এখন একটু বলি বোঝার সুবিধার্থে। সেটা হলো যে সেকশন 9 বা হচ্ছে 9 ধারাতে বলা হয়েছে কি, যে মামলায় সম্পত্তির অধিকার বা হচ্ছে পদের অধিকার, বুঝলেন, সম্পত্তির অধিকার মানে রাইট টু প্রপার্টি, অথবা কোনো পদের অধিকার, রাইট টু অ্যান অফিস নিয়ে কোনো একটা বিরোধ বা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা থাকে, তাকে দেওয়ানি প্রকৃতির মামলা বলা হয়। ঠিক আছে? ওখানে দেওয়ানি প্রকৃতির মামলা কাকে বলা হয়? তো এটা বললাম কেন? এটা বললাম দেওয়ানি জিনিসটা আসলে কি, এটা বোঝানোর জন্য। কারণ দেওয়ানি প্রকৃতির মামলা কি, এটা বুঝলে আপনি দেওয়ানি জিনিসটা কি সেটা বুঝতে পারবেন। একটা উদাহরণ দিই, ধরেন যে আমার আর আপনার মধ্যে একটা জমি নিয়ে বিরোধ আছে। ঠিক আছে? আপনি দাবি করছেন যে ওই জমিটা হচ্ছে আপনার। এখন আমি কি করছি, আমি ওই জমিটা দখল করে বসে আছি, আমি ওই জমিটা আপনাকে যেতে দিচ্ছি না। এখন এখানে আপনি যদি ওই জমির দখল মানে ফিরে পেতে চান, তাহলে আপনি কি করতে হবে? আপনাকে আদালতে যেতে হবে, আপনাকে মামলা করতে হবে। তো আপনি যে মামলাটা করবেন, এটা হলো কি মামলা বলেন তো? এটা হচ্ছে একটা সিভিল সুট, একটা দেওয়ানি মামলা। এখন ধরেন যে আমি যদি ওই জমির, যে হচ্ছে আমি দখল করে আছি, ধরেন যে আমি যদি আপনাকে কি করি, ধরেন যে আমাদের মধ্যে কোনো মারামারি হলো। হ্যাঁ, উদাহরণটা আমাকে দেওয়া ঠিক হয় না, কারণ আসলে আমি এই মারধর বা মারামারি এগুলোর মধ্যে, আল্লাহ তালা আমাকে জীবনও না নিক, মানুষকে, মানুষ আমার কোনো একটা অধিকার নিচে নিক। হ্যাঁ, তো এগুলোর মধ্যে ধরেন উদাহরণের দেওয়ার জন্য বলতেছি যে আমাদের মধ্যে মারামারি হলো, এখন আমি আপনাকে দিলাম একটা মাইর, আপনি গুরুতরভাবে জখম হলেন, এখন আপনি কি করবেন? এখন তো আপনি আমাকে হচ্ছে মামলা করবেন। এই যে মারামারি হলো, এই মামলার যে এজন্য যে আপনি মামলা করলেন, এটা হলো একটা ফৌজদারি মামলা, একটা ক্রিমিনাল কেস।
বুঝতে পেরেছেন? তার মানে যদি সহজ কথায় যদি বলি, যখন কোনো বিরোধে কাউকে হচ্ছে শাস্তি বা হচ্ছে জেলে পাঠানো এইটা এরকম উদ্দেশ্য না থাকে, বরং হচ্ছে নিজের একটা অধিকার প্রতিষ্ঠা করা বা হচ্ছে ক্ষতিপূরণ আদায় করা হচ্ছে মূল উদ্দেশ্য থাকে, তখন সেটাকে দেওয়ানি মামলা, তখন সেটাকে দেওয়ানি বলা হয়। দেওয়ানি জিনিসটা কি বুঝলেন? এটা হচ্ছে দেওয়ানি। এখন আরো এখানে আসলে বিভিন্ন উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন হচ্ছে যে কোনো প্রপার্টি রিলেটেড ব্যাপার যদি হয়, কোনো সত্ত্ব রিলেটেড ব্যাপার যদি হয়, সত্ত্ব সংক্রান্ত ব্যাপার, তাহলে এটা হচ্ছে দেওয়ানি মামলার মধ্যে চলে আসবে। আমরা দেখবো যে দেওয়ানি প্রকৃতির মামলা কি, তারপরে একটু বলতেছি যে কোনো একটা জমি নিয়ে হচ্ছে প্রবলেম, এখন মামলা হবে দেওয়ানি মামলা। ঠিক আছে? তারপরে ধরেন যে এ- আসলে এই সম্পত্তির অধিকার, এই সম্পত্তি বলতে তো একসময় শুধুমাত্র এই জমি বা টাকা পয়সাকে বোঝানো হইতো, তাই না? কিন্তু এখন কিন্তু আসলে এই সম্পত্তির যেই ধারণা, এটা কিন্তু আরো বেশি এক্সপ্যান্ডেড হয়েছে, আরো বেশি মানে মানে প্রসারিত হয়েছে। কিরকম? ধরেন এখন দেখা যায় না, ছোঁয়া যায় না এরকম জিনিসও কিন্তু সম্পত্তি হতে পারে। যেমন হচ্ছে আপনি একটা বই লিখেছেন, ওটা আপনার একটা সম্পত্তি। এখন ওই বই যে বইটা ছোঁয়া যাচ্ছে ঠিক আছে, কিন্তু আপনার হচ্ছে ধরেন যে একটা এমন একটা কোয়ালিটি আছে ভাই একটা কোশ্চেন যেটা ছিল। যেটা হচ্ছে আপনি কাজে লাগায় কি করতে পারতেছেন, আপনি ওখান থেকে আয় করতে পারতেছেন। এই এই যে কপিরাইট আছে, ট্রেডমার্ক আছে, প্যাটেন্ট আছে, তাই না? তারপর ইভেন আহ এরকম যত বিষয় আসলে আছে, এগুলা কিন্তু কি হবে, এগুলা আপনার দেওয়ানি প্রকৃতির মামলার মধ্যে চলে আসবে। আপনি কারো কাছে টাকা পান, ওই টাকাটা আদায় করবেন, যে মামলা করবেন দেওয়ানি প্রকৃতির মামলা। কোন একটা চুক্তি করেছেন, চুক্তিটা সে ভঙ্গ করেছে, আপনি মামলা করবেন, এটা হচ্ছে দেওয়ানি প্রকৃতির মামলা। ঠিক আছে? ওই চুক্তি পালনে বাধ্য করার জন্য যে মামলা করবেন, কোনো হচ্ছে একটা যেটাকে বলে সুট ফর স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, যেটা আমরা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে পড়ে এসেছি, ওটা একটা দেওয়ানি মামলা। ঠিক আছে? এটা হচ্ছে সবকিছুই দেওয়ানি। কারো কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করবেন, এটাও হচ্ছে দেওয়ানি। এরপরে ধরেন যে হচ্ছে কোন একজন ব্যক্তিকে বেআইনিভাবে তার চাকরি থেকে তাকে হচ্ছে অপসারণ করা হয়েছে, হ্যাঁ, তাকে হচ্ছে বরখাস্ত করেছে, তো এর বিরুদ্ধে আপনি একটা ঘোষণামূলক মামলা করতে চান, এটাও হচ্ছে দেওয়ানি প্রকৃতির। ঠিক আছে? ইভেন মানহানির যে মামলা আছে, এটাও দেওয়ানি প্রকৃতির মামলা, বা হচ্ছে এটা এই দেওয়ানি এই বিষয়টার মধ্যে আসবে। নিষেধাজ্ঞার ব্যাপার আসতে পারে, যেমন হচ্ছে ইনজাংশন আমরা পড়েছি সুনির্দিষ্ট প্রতিকার আইনে, এই সবই হচ্ছে কি দেওয়ানি। তাহলে দেওয়ানি কার্যবিধি আমরা পড়বো আর দেওয়ানি জিনিসটা জানবো না, তা তো হয় না। তা আশা করি দেওয়ানি সম্পর্কে আপনার একটা ধারণা হয়েছে। ঠিক আছে? আরেকটা ব্যাপার আমি বলি, যে দেখা যায় যে আপনারা আসলে মনে অনেক প্রশ্ন আসে, প্রশ্ন করতে চান, কিন্তু হয় কি আমার একটা ক্লাস কিন্তু নর্মালি অনেক বড় হয় দেখবেন। আজকেও আমাকে একজন রিকোয়েস্ট করেছেন যে ভাই ক্লাসগুলো আরেকটু কমান। মানে আপনার ক্লাস মানে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত আছে, এতক্ষণ আসলে দেখতে দেখতে ধৈর্য কুলায় না, এটা বলে। আবার কয়েকজন বলে ভাই যতই লম্বা হোক মজা লাগে করি। কিন্তু বিষয় হলো যে সবার কাছে তো আর মজা লাগতেছে না। ইভেন সাইন্টিফিক ব্যাপারও এখানে আছে যে দীর্ঘক্ষণ মনোযোগ রাখা যায় না। এই জন্য আমি বলবো যে কোশ্চেন করলে ওটার অ্যান্সার দিলে ওটা কিন্তু বোঝাতে অনেক আরো বেশি সময় লেগে যাবে। তো দেখা যায় এমনি আইনটা বড়, এবং সামনে পরীক্ষা তো চলেই আসতেছে। সো যদি আপনার এরকম কোনো প্রশ্ন থাকে যেটা হচ্ছে আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, যেটা এখন না করলে আপনি পুরো বিষয়টা আপনি বুঝতে পারবেন, কোনো অসুবিধা হবে না, তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রশ্নটা আমাকে পার্সোনালি করবেন। আর যদি দেখা যায় যে না, আমি যে বিষয়টা বলেছি সেটা আপনি বুঝেন না, ওই বলার মধ্যেই প্রবলেম, মানে আপনি কি বলেছি ওইটা আপনি ধরতে পারেন নাই, তাহলে প্রশ্ন করবেন যে ভাই এই বিষয়টা যে বললেন এটা একটু আবার বলেন, এটা বুঝি নাই, তাহলে ওইটা আবার বলবো। বুঝতে পেরেছেন? কারণ আপনি বুঝতে পারেন নাই মানে ওইটা অন্য কেউ হতে পারে যে সেও ক্লিয়ার না, তখন ওইটা কিন্তু আমি আবার বলবো। তো সেক্ষেত্রে কি হবে যে এই প্রশ্নটা আমাকে কেটে বাদ দিতে হবে না। একটা ভিডিও এডিট করা এটা মানে আপনারা যারা করেন তারা জানেন, ক্যাপকাট বা এই জাতীয় যে অ্যাপগুলো আছে দিয়ে অনেক সময় লাগে এবং কষ্টের ধৈর্যের ব্যাপার। তো এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমার কাছে আপনার অ্যাক্সেস পান, অন্য কোচিংয়ে কিন্তু আপনি মেন্টরের সাথে কথা বলতে পারবেন না সচরাচর। এখানে আপনি সেই অ্যাপ্রোচ, সেই মানে সুযোগটা আপনি পাচ্ছেন, সবসময় আপনাকে দেওয়া হয়েছে। যে কোনো সময় আপনি প্রশ্ন করে রাখবেন, রাত 2টা 3টার সময় করে রাখবেন, কোনো অসুবিধা নেই, আমি যখন দেখবো সাথে সাথে আমি অ্যান্সার করব। আচ্ছা, তাহলে দেওয়ানি বিষয়টা কি, এটা হচ্ছে আমরা আলোচনা করলাম। এবার আমরা এই কার্য আর হচ্ছে বিধি, এই দুটোও আমরা আলাদা আলাদা ভাবে বিশ্লেষণ করব, যে কার্য বলতে আসলে কি বোঝানো হয়। দেওয়ানি কার্যবিধি নাম দিয়েছে, কার্যবিধি এখানে তো 2টা শব্দ আছে, তাই না? এটা হচ্ছে আহ একটা সমাসবদ্ধ পদ, কার্য
কার্যের কার্যের বিধি। হ্যাঁ, তো এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস সম্ভবত। আহ ভুল হতে পারে, আপনারা বাংলা ব্যাকরণ যখন পড়বো তখন দেখব। তো কার্যবিধি, এখানে কার্য বলতে আসলে কি বোঝায় এটা আমরা একটু দেখি, যে কার্য বা প্রসিজার, হ্যাঁ, এটা আসলে কি। তো দেখেন, কোন একটা আইন কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়, যারা আমরা জুরিসপ্রুডেন্স তো সবাই পড়েছি। আপনারা দেখেছেন যে আইনকে কত রকম দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আইনকে বিভিন্নভাবে ভাগ করা যায় সচরাচর, এবং প্রধানত যেই দুইটা প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করি, একটা হচ্ছে সাবস্ট্যান্টিভ ল বা মূল আইন, আর একটা হচ্ছে প্রসিডিউরাল ল, প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন। ঠিক আছে। এখন এই যে কার্য বা হচ্ছে প্রসিজার, এই শব্দটা আসলে কি নির্দেশ করতেছে, যে এটা একটা পদ্ধতিগত আইন। হ্যাঁ, ধরেন যে আপনার একটা আইনগত অধিকার আছে, কিন্তু সেই অধিকারটা আপনি কিভাবে আদায় করবেন, ওইটার জন্য আপনি কোন আদালতে যাবেন, কিভাবে আপনি একটা মামলা দায়ের করবেন, কিভাবে আপনি প্লেইন্ট সাবমিট করবেন, কিভাবে হচ্ছে ওইখানে যার বিরুদ্ধে মামলা করেছেন তাকে কিভাবে সমন দেয়া হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে বিচারক এখানে কিভাবে পুরো বিষয়টা ডিল করবেন, কিভাবে হচ্ছে এখানে জাজমেন্ট দিবেন। এই যে পুরো প্রক্রিয়াটা, এই যে ধাপগুলো বা স্টেজগুলো, এইগুলা যে আইনে বর্ণনা করা থাকে, সেই মানে যে আইনে বলবো না, মানে এই যে বর্ণনাগুলো, এই যে কাজগুলো, এইটা হচ্ছে একটা কার্যপ্রণালী বা একটা প্রসিজার, একটা কার্য। ঠিক আছে। ওই যে বললাম যে আমার আর আপনার মধ্যে জমি নিয়ে বিরোধ, এখন আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন। এখন কিভাবে মামলা করবেন? এই যে মামলা করার কাজটা, আপনি মামলা করতেছেন, এটা তো একটা কাজ, এটাকে হচ্ছে কার্য বলা হচ্ছে। বুঝতে পেরেছেন? এখন কার্য বা কার্যপ্রণালী যাই বলেন, প্রসিজার। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে বিধি। বিধি বলতে আসলে কি বোঝায়? হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে ইংরেজিতে কি বলা হচ্ছে, কোড। এখন আমরা সাধারণত দেখি যে কোনো একটা আইনের নামের শেষে কি থাকে, কেউ বলতে পারবেন কি থাকে না আইনের নামের শেষে? একটা আইন, সাল থাকে। সাল থাকে, তার আগে কি থাকে? অ্যাক্ট লেখা থাকে। অ্যাক্ট লেখা থাকে। কে বললেন? স্যার তামান্না। তামান্না, থ্যাংক ইউ। অ্যাক্ট লেখা থাকে, তাই না? অ্যাক্ট বা হচ্ছে আইন, এই কথাটা লেখা থাকে, অ্যাক্ট বা আইন। আইনের তো ভাই বিভিন্ন নাম হতে পারে, অ্যাক্ট, রুল, রেগুলেশন, কোড। ও আচ্ছা, আচ্ছা, কয়েক সেকেন্ড আমাকে একটু সময় দেন ভাই। ওখানে হচ্ছে 840 টাকা, হ্যাঁ। আহ, আমি আপনাকে বিকাশে দিই। আচ্ছা, আমার কাছে এইখানে 600 দেখাচ্ছে। দিয়ে আসেন, আমি দিয়ে দিব না। সরি, 840। আচ্ছা, যেটা বলছিলাম যে আইনের শেষে, মানে আইন, সরি, যে কোনো একটা আইন আপনারা দেখবেন যে ওইখানে লেখা থাকে যে, ধরেন দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট বা চুক্তি আইন, দেখেন শেষে লেখা আইন, এরপরে কমা দিয়ে একটা সাল থাকে। অনেকে এই কমাটা দেয় না, এটা কিন্তু ভুল। আপনি আইনের নামটা যেমন হচ্ছে লিখছেন দেওয়ানি কার্যবিধি, এরপরে একটা কমা, এটা আপনাকে দিতে হবে। তারপরে 1908 চুক্তি আইন, হ্যাঁ চুক্তি আইন, তারপরে কমা দিয়ে এটা সালটা লিখবেন, যে 1872, মানে 1872। দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে নর্মালি আমরা দেখি বিভিন্ন আইনের যে নাম, সেখানে শেষে আইন শব্দটা বা অ্যাক্ট এই কথাটা থাকে, কিন্তু এই আইনের শেষে দেখেন এই যে এই যে দেওয়ানি কার্যবিধি, এখানে কি আছে? এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে কোড। বাংলায় আমরা কি বলতেছি, বিধি বা সংহিতা। হুম। আচ্ছা, আমাকে মানে বিরক্ত করছি আপনাদের একটু, আমাকে কয়েক সেকেন্ড সময় দিবেন। এদিকে আসুন ভাই।
সরি। আচ্ছা, যেটা বলছিলাম যে বলছিলাম যে একটা আইনের শেষে নর্মালি আমরা লেখা দেখি যে কি থাকে, ওখানে এক থাকে, কিন্তু এই আইনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে বিধি শব্দটা লেখা, ইংরেজিতে লেখা কোড। হ্যাঁ, এখন এই কোড শব্দটা কেন লেখা হয়েছে, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, তাহলে এখানে কোড বলতে আসলে কি বোঝানো হচ্ছে এটা আমাদেরকে একটু জানতে হবে। দেখেন, কোড বলতে আসলে এমন একটা আইনকে বোঝায় যা কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর, ধরেন যে একটা নির্দিষ্ট স্পেসিফিক একটা ব্যাপারে আগে থেকেই ধরেন যে অনেক আইন ছিল, কিন্তু সেটা ছিল ছড়ায় ছিটায় ছিল, স্ক্যাটার্ড অবস্থায়। স্ক্যাটার্ড ইংরেজিতে কি বলে? স্ক্যাটার্ড মানে ছড়ায় ছিটায় থাকা। হ্যাঁ, আপনাদেরকে সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ার সময় বলেছিলাম যে আপনি যে টেবিলে বসে পড়াশোনা করতেছেন, ধরেন যে ওখানে এখানে কলম ফালানো, এখানে একটা খাতা, ওখানে একটা বই, ওখানে আবার হচ্ছে আরেকটা জিনিস রাখা, ওখানে পানির গ্লাস, মানে সব এলোমেলো ভাবে ছড়ানো ছিটানো, যেটাকে বলা হয় স্ক্যাটার্ড। হ্যাঁ, এই দেওয়ানি কার্যবিধির সম্পর্কিত এরকম বেশ কিছু আইন ছিল, দেওয়ানি সম্পর্কিত বেশ কিছু আইন ছিল। সেগুলা কিভাবে ছিল? ছড়ায় ছিটায় ছিল, তাই না? এখন এই যে বিভিন্ন রকম ছড়াই ছিটায় দেওয়ানি সম্পর্কিত বিভিন্ন রকম যে আইন প্রথা বা হচ্ছে বিধিবিধান যেগুলো ছিল, এইগুলাকে সবকিছুকে একটা মাত্র আইন জায়গায় নিয়ে আসা হলো, একটা জায়গায় একত্রিত করা হলো, যেটাকে ইংরেজিতে বলা হয় কনসোলিডেট, অর্থাৎ এক জায়গায় নিয়ে আসা। জিনিসটা ছিল স্ক্যাটার্ড, ছড়ানো ছিটানো, কিন্তু সেটাকে আপনি এক জায়গায় নিয়ে আসলেন, কনসোলিডেট করলেন। ঠিক আছে, যখন এরকম কনসোলিডেট করা হয় সেটাকে তখন বলা হয় বিধি, ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি। তার মানে এই জিনিসগুলো আগে থেকেই ছিল কিন্তু ছড়ায় ছিটায় ছিল, সেগুলোকে একটা জায়গায় নিয়ে একটা সুন্দর সুশৃঙ্খল রূপ দেওয়া হয়েছে। ঠিক আছে। যে 1859 সাল একটা গুরুত্বপূর্ণ সাল। ওই সময় আসলে এই 1859 সালের আগে এই ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এই দেওয়ানি আদালত পরিচালনার জন্য নানান ধরনের নিয়ম কানুন ছিল, যেগুলো ছিল এরকম বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো। তো সেই সব যে আলাদা নিয়ম কানুন, এই নিয়ম কানুনগুলোকে বাতিল করে এবং সেগুলোকে সংশোধন করে এবং সেগুলোর মধ্যে যেগুলো মানে দেখা যাচ্ছে যে প্রয়োজন মেটাতে পারবে, সেগুলোকে এক জায়গায় এনে একটা পূর্ণাঙ্গ এবং একটা সুসংগঠিত একটা কাঠামো দেয়া হলো, বা একটা কাঠামোতে নিয়ে আসা হলো। তখন ওই জিনিসটা হয়ে গেল কি? কোড। ঠিক আছে। বা এটার যে ইংরেজি বাংলা যে নামটা বিধি, এটা নিয়ে আমার একটু আপত্তি আছে, যে বিধি এটাকে কেন কেন বলা হচ্ছে, বিধি বলা উচিত কিনা, এটা নিয়ে আসলে আমার একটা পর্যবেক্ষণ আছে, আপনাদেরকে বলছি। তো যাই হোক, আমরা যদি এই আইনের যে দেওয়ানি কার্যবিধির যদি প্রিয়াম্বলটা দেখি, প্রস্তাবনাটা দেখি, ওইখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে এই কোডের উদ্দেশ্য হলো পূর্বের যে আইনগুলোকে ছিল সেগুলোকে একত্রিতকরণ এবং একত্রীকরণ এবং সংশোধন। ঠিক আছে। এখন এই যে কোড শব্দের যে বাংলাটা করা হয়েছে বিধি, এটা আসলে কতটা যৌক্তিক, এটা নিয়ে আমার একটু মানে দ্বিমত আছে, মানে বিধি করাটা উচিত কিনা। তো যাই হোক, দেখেন, এই দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর বাংলা অনুবাদ কি করা হয়েছে? দেওয়ানি কার্যবিধি 1908। অর্থাৎ এখানে কোড এর প্রতিশব্দ হিসেবে বিধি শব্দটা ব্যবহার করা হয়েছে। আবার এই আইনের যদি প্রথম তফসিলে যেখানে অর্ডার গুলো আছে, সেই অর্ডারের মধ্যে প্রত্যেকটা অর্ডারের মধ্যে আবার অনেকগুলো রুল থাকে। ঠিক আছে। এখন এই রুলের যে বাংলাটা করা হয়েছে সেটার নাম দেওয়া হয়েছে বিধি। হ্যাঁ, সেটারও বাংলা অনুবাদ করছে বিধি, এক বা হচ্ছে বিধি সমূহ যাই বলেন। এখন প্রশ্ন হলো যে এই একই আইনে কোড এবং বিধি ওই উভয় শব্দের হচ্ছে অনুবাদ হচ্ছে বিধি, তাহলে এটা কি একটা ভাষাগত এবং একটা ধারণাগত একটা দ্বন্দ্ব তৈরি করতেছে না, একটা কনফ্লিক্ট তৈরি করতেছে না? এখন আসলে যদি নিরপেক্ষভাবে বলা হয়, তাহলে আমি এটা বলবো যে এটা হচ্ছে একটা অনুবাদগত দুর্বলতা। ঠিক আছে। যদি আর এটা তৈরি হয়েছে আসলে এই কারণে যে এক দেশের ভাষা কিন্তু অন্য দেশে আসলে ওইটা প্রপার যতই আমরা অনুবাদ করি, ওই এক্সাক্ট সেম ফিলটা পাওয়া যায় না, আর সব শব্দের অনুবাদও কিন্তু হয় না। যাই হোক, এটা হচ্ছে একটা আসলে
ভাষাগত দৃষ্টিকোণ থেকে যদি মানে দেখা হয়, তাহলে কোডের যে অনুবাদ বিধি, এটা করাটা একটু আমার কাছে মনে হয়েছে যে এটা একটা দুর্বল অনুবাদ বা হচ্ছে প্রতিশব্দ। এটা আসলে একটু কনফিউজিং। কারণ কোড বলতে তো বোঝায় যে অনেকগুলো আইনের একটা সুসংগঠিত একত্রীকরণ, কনসলিডেশন বোঝায়। কোড বলতে কনসলিডেশন বোঝাবে, এক জায়গায় করা, ছড়াই ছিটাই ছিল, এক জায়গায় নিয়ে আসছি। আবার দেখেন যে রুল আছে, এই রুলের বা হচ্ছে বিধি, এটা কি? ওই ধারার অধীনে যে বিধি আছে ওইটা আবার কি? বা ওইটাকে অনেকে নিয়ম বলে। তো যাই হোক, ওইটা হলো এই আইনের হচ্ছে যে বিধিবিধানগুলো, সেগুলো হচ্ছে কিভাবে বাস্তবায়ন করা হবে এরকম কিছু নির্দিষ্ট পদ্ধতি। সেই পদ্ধতিগুলোকে আমরা বলি হচ্ছে রুল। হ্যাঁ, তার মানে পুরো আইনটাকেও বলা হচ্ছে বিধি, আবার ওই যে ধারার মধ্যে যে রুল আছে সেটাকেও বলা হচ্ছে বিধি। তাহলে একটা আসলে মানে কনফ্লিক্ট অ্যারাইজ করাটা এখানে স্বাভাবিক। তো তাহলে এখানে বিকল্পটা কি করা যেত? কি করা যেত সেটা, যা করা যেত কিন্তু করা হয় নাই, মানে অন্য একটা করা হয়েছে, ওইটা হচ্ছে ফ্যাক্টাম ভ্যালেট অনুযায়ী কারেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমরা ফ্যাক্টাম ভ্যালেট নীতি পড়েছি, হ্যাঁ, হিন্দু লতে, যে হওয়া উচিত ছিল না কিন্তু হয়েছে। তো যাই হোক, এই দেওয়ানি কার্যবিধি বা ফৌজদারি কার্যবিধি কোড, ফৌজদারির কথা বলবো না, বিশেষ করে দেওয়ানির বলবো, কারণ এখানে বিধির আরো একটা সেম মিনিং আছে। এখন বিকল্পটা তাহলে কি ছিল? বিকল্পটা, এটাকে আমি বলতে চাই সংহিতা। সংহিতা, এই যে ভাষাগত যে দ্বন্দ্বের কথা বললাম, এই ভাষাগত দ্বন্দ্ব এড়ানোর জন্য অনেক, যারা বিখ্যাত আইনবিদ বা হচ্ছে আইন বিশ্লেষক, তারা কিন্তু এই দেওয়ানি কার্যবিধির যে বাংলা অনুবাদটা করেছেন, তারা কিন্তু সেটাকে লিখেছেন সংহিতা, দেওয়ানি কার্যবিধির যে দেওয়ানি সংহিতা। ঠিক আছে, এরকম। যেমন হচ্ছে আপনারা যদি গাজী শামসুর রহমানের বইগুলো দেখেন, তো গাজী শামসুর রহমান যেই দেওয়ানি কার্যবিধির উপরে যে বইটা তিনি লিখেছেন, ওইখানে কিন্তু তিনি এই বিধি বলেন নাই, উনি কিন্তু সংহিতা শব্দটা ব্যবহার করেছেন। ঠিক আছে, এবং এটাকে আসলে অনেকে যৌক্তিক মনে করেন। এখন এই সংহিতা, এই শব্দটা আসলে কিন্তু এই কোডের দেখেন একটা অ্যাকচুয়াল মিনিং কিন্তু সে বহন করে। ঠিক আছে, যদি আইনের নাম দেওয়ানি কার্যপ্রণালী সংহিতা এরকম কিছু রাখা হতো, তাহলে মনে হয় যে এই কনফ্লিক্ট অ্যারাইজ করতো না। কিন্তু বাস্তবতা যেটা, সেটা হলো যে এই সংহিতা শব্দটা আপনার কাছে মানানসই হলেও, যেহেতু এটা দীর্ঘদিন থেকে এবং ঐতিহাসিকভাবে এটা দীর্ঘদিন ধরে আদালতে প্র্যাকটিস করা হচ্ছে এবং মানুষের মুখে মুখে এবং সব জায়গায় বই পুস্তকে ব্যবহৃত হচ্ছে দেওয়ানি কার্যবিধি নামে। এবং আপনারা যদি বিজেএস এবং বার কাউন্সিলের যে সিলেবাস দেখেন, সেখানে কিন্তু আসলে এই নামই বলা আছে। ঠিক আছে, এই নামই ব্যবহার করেছে যে দেওয়ানি কার্যবিধি। তার মানে আপনাকে কিন্তু আসলে যতই এরকম দ্বন্দ্ব থাকুক না কেন, এই দ্বন্দ্ব থাকা সত্ত্বেও পরীক্ষার খাতায় বা হচ্ছে আপনি যখন এটা কোথাও উদ্ধৃতি দিবেন, তখন কিন্তু আপনি দেওয়ানি কার্যবিধি 1908 এভাবেই বলবেন, এভাবেই লিখবেন, এটাই নিরাপদ, কারণ এটাই অলরেডি স্টাবলিশড। ঠিক আছে, তবে এই যে একদম বেসিক ক্লিয়ার রাখার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে শেষে যে থাকায় বিধি, এই বিধি বলতে আসলে পুরো আইনটাকে একসাথে বোঝানো হয়েছে, ধারা প্লাস আদেশ প্লাস হচ্ছে এই আদেশের মধ্যে যে রুল আছে সবগুলোকে একসাথে বোঝানো হচ্ছে। আর আইনের ভেতরে অর্থাৎ অর্ডারের মধ্যে যেই বিধি আছে বা রুল আছে, ওইটা বলতে শুধুমাত্র ওই আদেশগুলোর অধীনে থাকা নির্দিষ্ট কিছু নিয়ম বা কিছু ক্যাটাগরিকে আসলে বোঝানো হচ্ছে। বুঝতে পেরেছেন? সো নাম নিয়ে আসলে কনফিউশন আর থাকলো না। তাহলে আমরা কিন্তু দেখেন এতক্ষণ যে আলোচনা করলাম সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি, এই বিষয়টাকে আমরা দেখলাম যে দেওয়ানি কার্যবিধি বলতে আসলে কি কি বোঝায়, এবং দেওয়ানি কি, কার্য কি, বিধি কি, সিভিল মানে তারপরে হচ্ছে প্রসিজার, পরে হচ্ছে কোড, প্রত্যেকটা জিনিস আমরা দেখলাম। আচ্ছা, এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরপর একটা সাল আছে 1908। এটা আসলে কি? এটা হলো সেই সাল যে বছর, মানে যে বছরে এই বর্তমান যে আইনটা, এই আইনটা বা হচ্ছে এই যে কার্যবিধিটা, এটা হচ্ছে পাশ হয়েছিল। এটা কোথায় পাশ হয়েছিল? এটা হচ্ছে তৎকালীন সময় ব্রিটিশ ভারতে। হ্যাঁ, ব্রিটিশ ভারতের আইনসভায় এটা হচ্ছে আসলে প্রণীত হয়েছিল। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে এই দেওয়ানি কার্যবিধি 1908, এই নাম নিয়ে। ঠিক আছে, এখন আমরা মূল আলোচনায় প্রবেশ করি নাই। তাহলে একদম সংক্ষেপে যদি বলি, সিভিল বা দেওয়ানি, এটা দ্বারা কি বোঝাচ্ছে? কোনো সম্পত্তি বা পদের অধিকার সংক্রান্ত কোনো বিষয়কে আসলে বোঝাচ্ছে, যদিও দেওয়ানির আরো মানে বিস্তারিত ব্যাখ্যা করা সম্ভব যে দেওয়ানি দ্বারা আসলে কি বোঝায়, আরো বিষয় কানেক্ট করা যেতে পারে, কিন্তু আমি কানেক্ট করছি না, এটুকুই যথেষ্ট মনে করছি। এরপরে দেখলাম যে প্রসিজার বা হচ্ছে কার্যপ্রণালী, এটা দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে
আপনি একটা অধিকার আদায় করবেন, কিভাবে আদায় করবেন? ওই অধিকার আদায়ের যে ধাপগুলো, ঠিক আছে, এই ধাপে ধাপে বর্ণিত যে প্রক্রিয়া, সেটা হলো কার্যপ্রণালী। তারপরে শেষে আমরা দেখলাম বিধি বা হচ্ছে কোড। এটা কি? ওই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে আইনগুলো, সেগুলোকে একত্রিত করা হয়েছে, সেগুলোকে কনসলিডেট করা হয়েছে, করে একটা সুশৃঙ্খল রূপ দেওয়া হয়েছে, এটা হচ্ছে কোড। তাহলে আপনাকে যদি প্রশ্ন করে অ্যাক্ট এবং কোডের মধ্যে পার্থক্য কি, আপনি পারবেন না? আশা করি। জি স্যার। হ্যাঁ, আশা করি পারবেন খুব ভালোভাবে। যে অ্যাক্ট আর কোড, এটা নিয়ে আর কোনো মানে সমস্যা থাকলো না। অ্যাক্ট হচ্ছে সংসদ কর্তৃক পাশ করা হচ্ছে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে, আর কোড হচ্ছে কি, যে এরকম পূর্ব থেকেই ছিল, সেগুলাকে একত্রিত করে একটা সুশৃঙ্খল রূপ দেওয়া হয়েছে, সেটাকে বলা হচ্ছে কোড। ঠিক আছে? মনে রাখবেন যে সব কোডই অ্যাক্ট, যত কোড আছে সব কোডই অ্যাক্ট, কিন্তু সব অ্যাক্ট কোড না। কোড হলো অনেকগুলো অ্যাক্ট বা হচ্ছে নিয়মের এক মানে একটা একত্রিত রূপ। বুঝতে পেরেছেন? ভাই, আচ্ছা, এবার আমার একটা ছোট কোশ্চেন ছিল আর কি। জি। ইন্ডিয়াতে হচ্ছে বিএনএস পড়ানো হয় আর কি, হ্যাঁ, ভারতীয় ন্যায় সংহিতা সম্ভবত। হ্যাঁ, এটা ওটা কি পেনাল কোডের সাবস্টিটিউট হিসেবে পড়ানো হয়? ভারতীয় ন্যায় সংহিতা। আচ্ছা, ওই ওদের হচ্ছে যে বাংলা নামগুলো ওরা দেখেন ওদের মতো করে দিয়েছে, ঠিক আছে। ওরা হচ্ছে যদিও আমাদের যে আইনগুলা আর ওদের আইনগুলা একই সময়ে প্রণীত, কিন্তু ওরা হচ্ছে অনেক কিছু আহ বিষয়ে কিন্তু চেঞ্জ এনেছে এখন। হ্যাঁ ভাই, অনেক চেঞ্জ আসছে, অনেক চেঞ্জ। কন্টেন্ট গুলা মোটামুটি সেম আছে, কিন্তু নাম ধাম বা হচ্ছে অনেক কিছুই চেঞ্জ আছে, আমি দেখছি। আচ্ছা, তো অনেক কিছু চেঞ্জ বলতে আপনি দেখবেন যে হচ্ছে মোটামুটি আসলে কিছু বিষয় এখনো প্রাসঙ্গিক আছে, কিন্তু আহ, অনেক কিছু আসলে চেঞ্জ করছে। তো ভারতীয় ন্যায় সংহিতা, যেটাকে আপনি বললেন যে সংক্ষেপে বলা হয় বিএনএস, এটা হলো ভারতের যেই, আমরা বলতে পারি যে নতুন যে ফৌজদারি আইন, ঠিক আছে। পুরনো যেই ইন্ডিয়ান পেনাল কোড ছিল, এই পেনাল কোডটাকে হ্যাঁ, হ্যাঁ, আসলে হ্যাঁ। প্রতিস্থাপন করে এরা এই এই জিনিসটাকে প্রণয়ন করেছে। তো অনেকে দেখবেন যে কি করে, এই ভারতীয় যেই আইনগুলো আছে সরাসরি রেফারেন্স দিয়ে দেয়। ভাই, ওদের কিন্তু অনেক চেঞ্জ এসেছে। সো সরাসরি রেফারেন্স দেওয়ার আগে দেখে নেবেন যে ওদের সাথে আমাদের কি পরিবর্তনটা আছে। আবার অনেকে যারা হিন্দি ভালো বোঝে, তারা কিন্তু ভারতের ওই আইনগুলোর হচ্ছে উপরে ভিডিও লেকচার টেকচার এগুলো অনলাইনে দেখে, ইউটিউবে দেখে। তো সেক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। ওদের আইনের সাথে আমাদের আইনের পার্থক্য আছে। আপনি যদি দুইটা এক জায়গায় করে পড়ে পার্থক্যটা না ধরতে পারেন, তাহলে পরীক্ষার হলে যদি আপনি ওদের যেটা পড়েছেন ওইটা বুঝে যদি লিখে দিয়ে আসেন, আপনার কিন্তু নাম্বার পাওয়ার পরিবর্তে কেটে নিবে। বুঝতে পেরেছেন? সো ভাই যে প্রশ্নটা জি ভাই। করলেন, সেটা হলো যে ভারতীয় ন্যায় সংহিতা এটা হচ্ছে বাংলাদেশের পেনাল কোড। ওদের যে পেনাল কোড, সেই পেনাল কোডের নতুন রূপ কিনা? হ্যাঁ, উত্তর হলো যে ভারতীয় যে ন্যায় সংহিতা বা যেটাকে সংক্ষেপে বিএনএস বলে, এটা হলো ভারতের যে নতুন যে ফৌজদারি আইন বা হচ্ছে যেটা, যেটাকে কি বলা হয়, যে ইন্ডিয়ান পেনাল কোড, ঠিক আছে। ওইটারই একটা আসলে নাম, ঠিক আছে, ইন্ডিয়ান পেনাল কোড। এই, তো যাই হোক, এটা সম্ভবত 2023 সালে করছে, যতদূর আমার মনে পড়ছে। ওই সময় এটা শুনেছিলাম, এবং সম্ভবত 24 সালের দিকে, 24 সালের মাঝামাঝির দিকে এটা হয়তো তারা কার্যকর করেছে। এবং 1860 সালের যে পেনাল কোডটা ছিল, ইন্ডিয়ান পেনাল কোড, যেটাকে বলা হতো আইপিসি, ওইটা কিন্তু আসলে বাতিল করে দিছে। বুঝতে পেরেছেন? কাজেই ওদের জিনিসগুলোর সাথে আপনি মিলায় যখন পড়তে যাবেন, তখন কিন্তু সাবধান। অনেকে আবার কি করে, ওদের ওই বিভিন্ন ওয়েবসাইট থেকে এমসিকিউ প্র্যাকটিস করে, সেক্ষেত্রেও আপনি সাবধান। ওদের সাথে আমাদের অনেক পার্থক্য অলরেডি হয়েছে এবং অলরেডি ওরা করে ফেলেছে। এবং আমাদের যে পেনাল কোড বা আমাদের যে আইন, পাকিস্তানেরও কিন্তু সেম। ওরাও চেঞ্জ এনেছে ওদের মতো করে। আমাদের আইনেও আমরা চেঞ্জ হচ্ছে এনেছি, খুব রিসেন্ট কিছু ব্যাপক পরিবর্তন আমরা এনেছি, সেগুলো আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা আবার হচ্ছে আলোচনায় ফিরি। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে এখানে দেখেন এক নজরে দেওয়ানি কার্যবিধি। এখানে আমি কিছু বিষয় লিখে রেখেছি, আপনারা এগুলো একটু দেখবেন। এগুলো আসলে আহ নিজে পড়ে পড়ে বোঝা যায়, কিন্তু তারপরে আলোচনা করতে চাচ্ছি যাতে করে আপনার বেসিকটা ক্লিয়ার থাকে। আমি চাচ্ছি যে বেসিকটা ক্লিয়ার থাকুক। বেসিক ক্লিয়ারের জন্য আমি অনেকগুলা বিষয় নির্ধারণ করেছি। দেখেন, এই যে এক নজরে দেওয়ানি কার্যবিধি, এখানে অনেকগুলো পয়েন্ট আমি এনেছি, যেগুলো নর্মালি আপনি অন্য অন্য বইয়ে কিন্তু এভাবে এতগুলো ইনফরমেশন পাবেন না। এরপরে দেখেন, এখানে এই যে
যে সংশোধনীটা এসেছে আমাদের, এই সংশোধনীর একটা তুলনামূলক ছক এখানে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। সো এখানে যে কোথায় কোথায় সংশোধনী হয়েছে, কোন কোন ধারা, কোন কোন আদেশ, কোন কোন বিধি, সেগুলো সুন্দর করে সাজায় লিখেছি, এবং সংশোধনীর ধরনটা কি ছিল, কোনটাকে যুক্ত করা হয়েছে বা কোনটাকে বাদ দেওয়া হয়েছে সেই সব বিষয় লিখেছি। এরপরে হচ্ছে পূর্বের বিধান কি ছিল, বর্তমানের বিধান কি, এই সবকিছু কিন্তু তুলনামূলকভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লিখেছি, যাতে করে আপনার বেসিকটা ক্লিয়ার হয়। ঠিক আছে, প্রথমে ধারার বিষয়গুলো, পরে হচ্ছে আদেশ এবং বিধিসমূহে যে পরিবর্তন এসেছে সেটাও লিখেছি। এরপরে এই দেওয়ানি কার্যবিধির যে বিস্তারিত যে কাঠামোটা, এটা বোঝাটা খুব জরুরি। অর্থাৎ একটা স্কেলেটন, স্কেলেটন মানে কি, কঙ্কাল, তাই না? মানে একটা মানুষ দাঁড়ায় আছে মূলত তার এই যে কঙ্কাল তন্ত্রের উপরে ভর করে, স্কেলেটন যেটাকে বলা হয়। ঠিক এই দেওয়ানি কার্যবিধির পুরো স্কেলেটনটা আমরা আজকের ক্লাসে দেখব, যাতে করে আপনার পুরো বিষয়টা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যায় যে দেওয়ানি কার্যবিধিটা কেমন। চোখ বুজে মনে করার চেষ্টা করবেন, ও দেওয়ানি কার্যবিধি, আচ্ছা আচ্ছা এরকম, তার আকৃতিটা এরকম। আমরা একটা মানুষের কথা যখন মনে করি তখন আমার সাবকনসিয়াস মাইন্ডে ওই মানুষের একটা চিত্র ভেসে ওঠে না? ওঠে কিন্তু, যাকে আমি সরাসরি দেখেছি, ইভেন না দেখলেও ছবিতে দেখেছি, তাকে কিন্তু মনে করলে তার একটা চিত্র আমাদের যেই মন, সে মনের মধ্যে কিন্তু একটা, আসলে মন কি এটা একটা কোয়েশ্চেন, কোনো একদিন আলোচনা করব। সো আমাদের অবচেতন মনে একটা প্রশ্ন একটা চেহারা কিন্তু ভেসে ওঠে যে উনি এরকম। আপনি যখন মনে করবেন দেওয়ানি কার্যবিধিটা কেমন, আপনার চোখের সামনে এরকম একটা কাঠামো ভেসে উঠবে। সেই কাজটা আমি আজকে করব, বুঝতে পেরেছেন? তো এখানে দেখেন, এই এখানে যে দেওয়ানি কার্যবিধিতে 11টা খণ্ড আছে, সে প্রত্যেক খণ্ডে কি আছে সে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব। এরপরে আপনাদের সাথে আলোচনা করব, ঠিক আছে, আপনাদের সাথে আলোচনা করব যে এখানে কিছু শিডিউলস আছে। ঠিক আছে, দেওয়ানি কার্যবিধিটাকে দুইটা ভাগে মূলত ভাগ করেছে। একটা হচ্ছে ধারা, আর একটা হচ্ছে শিডিউল। শিডিউলের মধ্যে আবার, প্রথম শিডিউলে আবার কিছু অর্ডার আছে, ওই অর্ডারের মধ্যে আবার কিছু বিধি আছে, রুল আছে। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস, এই পুরো স্ট্রাকচারটা কেমন, স্কেলেটনটা কেমন, এটা আমরা দেখব। তো এই প্রত্যেকটা তফসিলে, কোন তফসিলে কি আছে সেই বিষয়গুলো আমরা দেখব। তারপরে বেসিক ধারণার জন্য আরো কিছু বিষয় আমরা দেখব। ঠিক আছে, বেসিক যেন একদম ক্লিয়ার থাকে। আমরা দেওয়ানি কার্যবিধির ইতিহাসটা সংক্ষেপে দেখবো, আজকে আলোচনা করে শেষ করতে পারবো কিনা জানি না। এই যদি দেখি যে খুব বেশি সময় লেগে গেছে ওই উপরের বিষয়গুলো শেষ করতে, তাহলে এই যে বেসিকের জন্য যে আরো কিছু আলোচনা, এটা নেক্সট দিনে করব, কোনো অসুবিধা নাই। তো এখানে দেখেন দেওয়ানি কার্যবিধির যে সংক্ষিপ্ত ইতিহাস, সেই ইতিহাসটা আমরা সংক্ষেপে দেখব। ওই ইতিহাসের মধ্য থেকে আসলে কি প্রশ্ন হতে পারে সেটা আমরা দেখব। ঠিক আছে, তো এরকম করে পুরা জিনিসটা একদম সহজ করে আমরা দেখব যে আহ, যাতে করে পুরা চিত্রটা আপনার চোখের সামনে ভেসে ওঠে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমরা আবার হচ্ছে আগের আলোচনায় ফিরি, যে সেখানে কি বিষয়ে আমরা বলতেছিলাম। আমরা বলতেছিলাম, শুরুতে আসি, যে এটা একটা আইনের ধরনটা কেমন। মানে এক নজরে দেওয়ানি কার্যবিধি, এখানে কিছু বিষয় আমরা দেখব। তার মধ্যে প্রথমত দেখি, এগুলা যে খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যাপারটা এরকম না, আবার যে কম গুরুত্বপূর্ণ এটাও না, মানে বোঝার জন্য এগুলা জানা দরকার। কখনো কখনো এখান থেকে প্রশ্ন আসতেও পারে, দেখবো আমরা সেই বিষয়গুলো। ঠিক আছে, তো দেওয়ানি কার্যবিধির ধরনটা কেমন, এটা হচ্ছে একটা পদ্ধতিগত আইন, একটা মানে প্রসিজুরাল ল। এখন প্রশ্ন হলো যে এই যে পদ্ধতিগত আইন বা প্রসিজুরাল ল বলতে আসলে কি বোঝায়, এই ব্যাপারটা আমরা একটু দেখব। ঠিক আছে, তো দেখেন, আগে বলেছি যে আইনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা ভাগ করতে পারি। তার মধ্যে একটা ভাগ হলো কি, যে সাবস্ট্যান্টিভ, আর একটা হলো প্রসিজুরাল ল। হ্যাঁ, তাহলে প্রশ্ন হচ্ছে সাবস্ট্যান্টিভ ইয়াটা হচ্ছে, লটা কি? সাবস্ট্যান্টিভ লটা হচ্ছে, বা মূল আইন যেটাকে বলে, এটা হলো যে কোনো একজন নাগরিকের যে অধিকার, তার যে দায়িত্ব, মানে দায় দায়িত্ব, অর্থাৎ যে ডিউটিস এবং তার যে লায়াবিলিটিস গুলো আছে, এইগুলা হচ্ছে সৃষ্টি করে বা নির্ধারণ করে। বুঝতে পেরেছেন? আর মানে আপনার, অর্থাৎ আপনার যে, আপনার কি অধিকার আছে, এবং কেউ সেই অধিকার যদি খর্ব করে, তাহলে সেইখানে আপনার প্রতিকারটা কি, আপনার হচ্ছে, আপনি সেখানে হচ্ছে আপনার যে, তাকে হচ্ছে যদি শাস্তি দিতে চান, তাহলে সেটা কিভাবে, সেই শাস্তি কতটুকু হবে,
তার দায় কতটুকু, এই জিনিসগুলো যদি বলা থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে সাবস্ট্যান্টিভ ল। আবার বলি যে আপনার অধিকার, একটা অধিকার আছে, সেই অধিকারটা কেউ খর্ব করছে, এখন তার জন্য আসলে কি পানিশমেন্ট তাকে দেয়া হবে, হ্যাঁ, বা তার দায় কতটুকু, এরকম জিনিস যদি বর্ণনা করা থাকে, অথবা আপনার কি অধিকার আছে, আপনার কি দায় দায়িত্ব আছে, আপনার কি কর্তব্য আছে, এইগুলা বলা থাকবে, সেটাকে বলা হয় সাবস্ট্যান্টিভ ল বা মূল আইন। আর পদ্ধতিগত আইনটা কি? পদ্ধতিগত আইন হলো বা হচ্ছে প্রসিজুরাল ল যেটাকে বলা হয়, এটা হচ্ছে ওই মূল আইনে আপনাকে যে অধিকারটা দেয়া হয়েছে সেই অধিকারটা বাস্তবে কিভাবে প্রয়োগ, মানে আপনি আদায় করবেন, বাস্তবে কিভাবে আপনি প্রয়োগ করবেন বা আপনি আদায় করবেন, ঠিক আছে, তার উপায় বা হচ্ছে পদ্ধতি যে আইনে বর্ণনা করা থাকে সেটাকে কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে পদ্ধতিগত আইন। তার মানে সহজ কথায়, মূল আইন হলো আপনার অধিকার, আর পদ্ধতিগত আইন হলো সেই অধিকার আদায়ের উপায় বা মাধ্যম, কিভাবে আপনি সেটা আদায় করবেন। এই পদ্ধতিগুলো যেখানে বলা থাকবে সেটা হচ্ছে পদ্ধতিগত আইন। একটা উদাহরণ দিই, ধরেন যে হচ্ছে ক আর ক্ষয়ের মধ্যে একটা জমি বিক্রির চুক্তি হলো। এখন খ যে, সে হচ্ছে টাকা নেয়ার পরও ধরেন যে ওই জমিটা হচ্ছে কি করতেছে না, ককে ধরেন যে বুঝাই দিচ্ছে না, লিখে দিচ্ছে না, রেজিস্ট্রি করে দিচ্ছে না। এখন এখানে মূল আইনের প্রয়োগটা আসলে কিভাবে হবে? এইখানে এই যে ক, এই ক এর যে জমিটা পাওয়ার যে আইনি অধিকার আছে, হ্যাঁ, এবং হচ্ছে যে খ এখানে কি করছে, তার সাথে একটা চুক্তি ভঙ্গ করেছে যেটাকে বলা হয় ব্রেচ অফ কন্ট্রাক্ট, একটা চুক্তি ভঙ্গ করেছে, এই চুক্তি ভঙ্গ করে সে একটা কি করেছে, অন্যায় করেছে। তাহলে দেখেন এখানে কিন্তু আপনার একটা অধিকার আছে, এই যে বললাম না একটা অধিকার সৃষ্টি করে, তো এখানে আপনার একটা অধিকার সৃষ্টি হয়েছে, এই সেই অধিকারটাকে কি করেছে খ, সেই অধিকারটা হচ্ছে সে ভঙ্গ করেছে, ভঙ্গ করে সে আবার একটা অন্যায় করেছে। কারণ সে যে অন্যায় করেছে, চুক্তি ভঙ্গের অন্যায় করেছে, এটা কোথায় বলা আছে, এটা কিন্তু চুক্তি আইনে বলা আছে, তাই না? এবং আপনি ওইখান থেকে এখন প্রতিকার পেতে চান, কিভাবে প্রতিকার পাবেন, সেটা কিন্তু আবার সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলা আছে। তাহলে এইগুলা হলো মূল আইন, ঠিক আছে, এগুলা কি মূল আইন। এখন এইখানে পদ্ধতিগত আইনের অ্যাপ্লাইটা কিভাবে হয়? ধরেন এই যে ক, হ্যাঁ, তার এই অধিকার আদায়ের জন্য সে হচ্ছে এখন মামলা করবে। তাহলে কি করবে, সে আদালতে যাবে। সে হচ্ছে মামলা কখন করে, একটা মামলা করে কজ অফ অ্যাকশন যখন তৈরি হয়। কজ অফ অ্যাকশন কি আমরা দেখবো, কোনো অসুবিধা নেই। তো দেখেন হচ্ছে সে কি করবে, সে আদালত যেহেতু একটা কজ অফ অ্যাকশন অ্যারাইজ করছে, মানে মামলার কারণ, কজ অফ অ্যাকশন হলো মামলার কারণ, যে মামলার কারণ উৎপত্তি হয়েছে, এখন আপনি মামলা করতে পারেন। এখন মামলা কিভাবে করবেন, কোন আদালতে যেতে হবে, ঠিক আছে, ওখানে গিয়ে হচ্ছে কিভাবে আর্জি দাখিল মানে করবেন, কিভাবে মামলাটা শুরু করবেন, কিভাবে হচ্ছে ওই যে ক্ষয়ের বিরুদ্ধে হচ্ছে সমন পাঠাতে হবে, বিচারক কিভাবে এখানে সাক্ষ্য নেবেন, ঠিক আছে, এবং কিভাবে চূড়ান্ত রায় দিবেন, জাজমেন্ট দিবেন, জাজমেন্টের পরে ডিক্রি দিবেন, এই সব বিষয়ে ধাপে ধাপে যে আইনটাতে বলা থাকে ওইটাকে বলা হয় পদ্ধতিগত আইন। সেই বিষয়গুলো আসলে যদি আমরা এই দেওয়ানি কার্যবিধির ক্ষেত্রে দেখি, তাহলে দেওয়ানি কার্যবিধিতে এইরকম বিষয়গুলি আসলে বলা হয়েছে, ঠিক আছে, ওই ধাপগুলো, ওই প্রক্রিয়াগুলো এখানে আলোচনা করা হয়েছে। তার মানে এটা হচ্ছে একটা পদ্ধতিগত আইন, দেওয়ানি কার্যবিধি একটা পদ্ধতিগত আইন, ঠিক আছে। একইভাবে যদি আমরা পেনাল কোডের কথা বলি, সেটা হচ্ছে একটা কি, মূল আইন। সেখানে বিভিন্ন দেখবেন যে পানিশমেন্টের কথা বলা আছে, তাই না? আচ্ছা, আবার ওই যে ওইটা যদি পেনাল কোডের কোনো একটা বিষয়, ওইটা আবার কিভাবে আদায় করতে হবে, কিভাবে বাস্তবে প্রয়োগ করতে হবে, সেটা আবার বলা আছে সিআরপিসি তে, যেটাকে আমরা বলছি ফৌজদারি কার্যবিধি। তাহলে ফৌজদারি কার্যবিধি আবার হলো একটা পদ্ধতিগত আইন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে দেওয়ানি যে কার্যবিধি, এটা কি আসলে সম্পূর্ণ একটা পদ্ধতিগত আইন, পুরোটাই কি প্রসিজুরাল? এটা কিন্তু আসলে খুব একটা সূক্ষ্ম বিষয়। আহ সাধারণত আমরা এটাকে পদ্ধতিগত আইন বলতেছি। এখন এটাকে পদ্ধতিগত আইন বলা হলেও এটা সম্পূর্ণ কিন্তু পদ্ধতিগত না, সম্পূর্ণ পুরোটা মানে প্রসিডিউরাল না। এটাতে কিছু মূল আইনের বা অর্থাৎ কিছু সাবস্ট্যান্টিভ বিধান কিন্তু এখানে আছে, তার মানে এই দুইটারই সংমিশ্রণ। কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে এটা একটা পদ্ধতিগত আইন হিসেবে কাজ করবে।
হ্যাঁ, তো আমরা হচ্ছে পদ্ধতিগত অংশ কোথায় আছে সেটা একটু দেখি। দেওয়ানি কার্যবিধির পদ্ধতিগত অংশ কোথায় বলা আছে? এই আইনের যে তফসিলের কথা আমি বললাম, যে মূলত দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ধারা আর একটা হচ্ছে তফসিল। তফসিলের মধ্যে আবার প্রথম তফসিলের মধ্যে আবার আছে অর্ডার, ওই অর্ডারের মধ্যে আবার আছে বিধি। মূল ভাগ ধরেন যে দুইটা। হ্যাঁ, ভাগটা কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে করছি, অন্য বইয়ে অন্যভাবেও ভাগ করা থাকতে পারে। সো যাই হোক, এখন এই যে আমি তফসিলের কথা বললাম, এই প্রথম তফসিলে যে ওই যে 51টা যে কি আছে, অর্ডারস আছে তাই না, বা হচ্ছে আদেশ যেগুলাকে বলা হয়, এখন এই আদেশের অধীনে আবার যে বিধি আছে বা রুলস, এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ পদ্ধতিগত, প্রসিডিউরাল। আবার এই আইনের ভেতরে যে ধারাগুলো আছে, সেকশনস, এই সেকশনস মূলত হচ্ছে একজন মানুষের অধিকার বা হচ্ছে এই হচ্ছে আইন অনুযায়ী বিভিন্ন রকম এখতিয়ার, সেগুলো কিন্তু নির্ধারণ করে থাকে। বুঝতে পেরেছেন? যেমন হচ্ছে একটা আপিল করার অধিকার। আপনি হচ্ছে আপনার বিরুদ্ধে রায় দিয়েছে, দিলে হচ্ছে আপনি সংক্ষুব্ধ হয়েছেন, এখন তো আপনাকে আপনার একটা অধিকার তৈরি হয়েছে। কি অধিকার? যে আপনি আপিল করতে পারবেন, এই যে একটা আপিল করার অধিকার। ঠিক আছে, তারপরে ধরেন যে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা। হ্যাঁ, এই বিষয়গুলো যদি আমরা এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, তাহলে এটা কিন্তু মানে সাবস্ট্যান্টিভ ইন নেচার, এগুলো হচ্ছে মূল আইনের কাছাকাছি পর্যায়ের বিষয়। তার মানে এটা পুরোপুরি যে পদ্ধতিগত ব্যাপারটা এরকম না, এখানে সাবস্ট্যান্টিভ নেচারের অনেক কিছুই আছে। ঠিক আছে, যাই হোক, তাহলে এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে মূল আইন আর হচ্ছে পদ্ধতিগত আইন, এই দুইটার মধ্যে পার্থক্য কি, আশা করি আপনি ভালোভাবে উত্তর দিতে পারবেন। আরেকটা প্রশ্ন যদি আপনাকে করা হয় যে দেওয়ানি কার্যবিধি কি সম্পূর্ণ পদ্ধতিগত আইন, ব্যাখ্যা করুন, এরকম যদি প্রশ্ন আসে, আশা করি আপনি ভালোভাবে লিখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই আইনের নম্বর। দেখেন, 1908 সালের 5 নং আইন। এটা নিয়ে আলোচনার তেমন কিছু নাই, তারপরেও বলি যে এই 1908 সালের 5 নং আইন বলতে আসলে কি বোঝানো হচ্ছে। তো দেখেন, যে কোনো দেশের আইনসভা বা হচ্ছে সংসদ যেটাকে আমরা বলি, বা পার্লামেন্ট, যখন কোনো একটা নির্দিষ্ট বছরের নতুন কোনো আইন পাশ করে, তখন ওই বছরের শুরু থেকে পাশ হওয়া যে মানে আইনগুলো, সেগুলোর কিন্তু একটা ক্রম অনুসারে একটা সিরিয়াল নম্বর দিয়ে থাকে, একটা পরিচিতি নম্বর দেয়া হয়। ঠিক আছে, এখন 1908 সালে তৎকালীন ব্রিটিশ ভারতীয় যে আইনসভা, ওইখানে আসলে যতগুলো আইন পাশ হয়েছিল, তার মধ্যে এই দেওয়ানি কার্যবিধির অবস্থান ছিল 5 নম্বরে, মানে এর রোল নম্বর 5। ঠিক আছে, এর আগে আরো 4টা আইন ওই বছর হয়েছে, এই জন্য এটাকে বলা হয় 1908 সালের 5 নং আইন, অ্যাক্ট নং 5 অফ 1908। বুঝতে পেরেছেন? বলা হয়। এখন যদি এই আইনটার রেফারেন্স আপনি কোথাও দিতে চান, যেমন হচ্ছে মামলার আর্জিতে বা রায়ে বা হচ্ছে কোনো একটা আইনি বইয়ে, যদি আপনি সাইটেশন হিসেবে দিতে চান, তাহলে কিন্তু আপনি এই নম্বরটা উল্লেখ করতে পারেন। অনেক সময় আপনি দেওয়ানি কার্যবিধি 1908 এই পুরোটা না লিখে যদি আপনি লেখেন 1908 সালের 5 নং আইনে এটা বলা আছে, তাহলেও কিন্তু পদ্ধতিটা সেম, আপনি কিন্তু আইনটা সঠিকভাবে রেফার করলেন। এটা একটা মানে বিষয়। অনেকে দেওয়ানি কার্যবিধি পুরোটা লিখতে চাচ্ছে না, দেওয়ানি কার্যবিধি 1908, আবার আইনের নাম তো শর্টকাট লেখা যায় না। আপনি পরীক্ষার হলে সিপিসি লিখে আসবেন, ওইটা কিন্তু আসলে ভাই লিখতে পারবেন না, আপনি ওইটাই লিখবেন না। সিপিসি এত ধারায় বলা হয়েছে, তাহলে কিন্তু যিনি খাতা দেখবেন উনি কিন্তু এমনও হতে পারে যে আপনার পরে রাগ করবেন। সিপিসি, সিআরপিসি, এসআর অ্যাক্ট এভাবে বলবেন না, পুরো নামটা বলতে হবে। পুরো নাম যদি আপনি বলতে না চান, তাহলে আইনের নম্বর বলবেন, যেমন 1908 সালের 5 নং আইন, তাও হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে যে বিষয়গুলো আছে সেটা দেখেন, যে প্রথম বিধিবদ্ধ হয় 1859 সালে, সর্বপ্রথম এটা বিধিবদ্ধ বা হচ্ছে কোডিফাইড হয়। ওই যে বললাম, 1859 সালের আগে এইগুলা বিক্ষিপ্ত অবস্থায় ছিল, স্ক্যাটার্ড অবস্থায় ছিল, সেইগুলাকে হচ্ছে এক জায়গায় করা হলো। ঠিক আছে, দেওয়ানি কার্যবিধি এটা তো আর হঠাৎ করে আজকের যে বর্তমান রূপ, এই রূপে তো আর শুরু থেকেই ছিল না, তাই না? 1859 সালের আগে এই সমগ্র ভারতবর্ষের যে দেওয়ানি আদালতগুলো পরিচালনা হতো, এই আদালতগুলো পরিচালনার জন্য কোনো আসলে একটা একক এবং অভিন্ন কোনো পদ্ধতিগত আইন কিন্তু ছিল না। বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ওই সময় প্রেসিডেন্সি যে শহরগুলো ছিল, হ্যাঁ, প্রেসিডেন্সি শহরগুলোতে দেখা যায় যে ভিন্ন ভিন্ন নিয়ম কানুন ছিল, বিভিন্ন প্রথা ছিল, তারপরে হচ্ছে বিক্ষিপ্ত কিছু আসলে আহ, আইন কানুন ছিল।
এর ফলে কি হতো জানেন, বিচার ব্যবস্থায় আসলে এক ধরনের অসঙ্গতি দেখা দিত, জটিলতা দেখা দিত, এক অঞ্চলে একরকম আর এক অঞ্চলে আরেক রকম। তো এই জন্য তারা মনে করলো যে না, এভাবে আসলে থাকা যায় না, এই মানে এভাবে চলা যায় না। তো বিষয়গুলোকে এক জায়গায় করতে হবে, তখন এক জায়গায় করলো, যেটাকে বলা হচ্ছে কোডিফিকেশন। তো এই প্রথম যে কোডিফিকেশনটা হয়েছিল সেই সালটা ছিল 1859। এই যে বিক্ষিপ্ত ছড়ানো ছিটানো নিয়মগুলো, এগুলাকে এক জায়গায় করা হলো সর্বপ্রথম কত সালে, 1859 সালে। করে এই দেওয়ানি কার্যবিধিকে একটা সুশৃঙ্খল একটা কাঠামো বা একটা রূপ দেয়া হয়, যে জন্য এটাকে আমরা বলেছি যে, অলরেডি আলোচনা করেছি যে কোড কেন বলা হয়। ঠিক আছে। এখন এটা কিন্তু এই 1859 সাল থেকে সরাসরি আবার এই 1908 সালে চলে আসে না, মাঝখানে কিন্তু আরো বিবর্তন এটার হয়েছে। সর্বপ্রথম পাশ হয়েছিল 1859 সালে, তারপরে দ্বিতীয় কোড করা হয়েছিল, সেটা ছিল 1877 সালে। অর্থাৎ 1859 সালে যেটা করা হয়েছিল, ওই আইনে বিভিন্ন রকম ভুল ছিল, বিভিন্ন অসম্পূর্ণ ব্যাপার স্যাপার ছিল, যেগুলোকে দূর করার জন্য এই 1877 সালে এসে আরেকটা কোড করা হয়, সেকেন্ড কোড। ঠিক আছে। এরপরে ওটাও ঠিকমতো ফাংশন করছিল না, এরপরে আরো একটা কোড করা হয় 1882 সালে, তৃতীয় নাম্বার কোড যেটা। ঠিক আছে। আগের, এইখানে কিন্তু আসলে একটা মজার ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। সেটা হলো যে এই সময় আপনার এই ধারা, তারপরে হচ্ছে অর্ডার, এরকম ভাগ ছিল না। এই শিডিউল টিডিউল এগুলো আসলে কিচ্ছু ছিল না তৃতীয় নাম্বার যে কোডটা সেটাতে। এর আগ পর্যন্ত কোনোটাতে, তৃতীয় নাম্বার যে কোডটাতে ছিল ওটা শুধু সেকশন ছিল, এবং ওইখানে সেকশন সংখ্যা ছিল, মানে ধারার সংখ্যা ছিল খুব সম্ভবত 650-র মতো, 652টা বা এরকম, শুধু ধারা ছিল। বুঝতে পেরেছেন? তো দেখা যায় যে ওইটাতেও আসলে বেশ কিছু ত্রুটি ছিল, এবং ওইটা যখন বাস্তবে প্রয়োগ করতে গেল তখন আসলে কিছু জটিলতা তৈরি হলো। আসলে আইনে, প্রত্যেকটা আইনই এরকম। দেখা যায় যে আপনি, সরি, যারা আইন প্রণয়ন করে তারা তো ফোর্সই করতে পারে না। ফোর্সই মানে কি? ভবিষ্যৎ দেখতে পাওয়া। এটা তো আসলে কারো পক্ষে সম্ভব না। এই জন্য কোনো আইনই আসলে এক্সস্টিভ না। এক্সস্টিভ মানে বুঝেন, স্বয়ং সম্পূর্ণ। যদি প্রশ্ন আসে যে অমুক আইনটা স্বয়ং সম্পূর্ণ কিনা, আসলে কোনো আইনই স্বয়ং সম্পূর্ণ না। কারণ মানুষ তো জানে না যে কি ঘটতে পারে। তারপরেও যথেষ্ট পরিমাণে কিন্তু আসলে আইনগুলো সাপোর্ট দিয়ে থাকে। হ্যাঁ। এই জন্য দেখবেন যে 100, সরি, ওই যে আহ আচ্ছা যাক, ওগুলো ভিন্ন প্রসঙ্গ হয়ে যাচ্ছে, পরে একসময় আলোচনা করবো। এখন যেটা বলতেছিলাম যে 1882 সালের ওই যে আইনটা, অর্থাৎ তৃতীয় যে কোডটা, ওইটাও কিন্তু আসলে ঠিকমতো ফাংশন করছিল না। এরপরে ফাইনালি আরেকটা করা হয়, সেটা হয় এই বর্তমান 1908 সালের হচ্ছে এই কোডটা, মানে করা হয়, বর্তমান যে আইনটা এটা প্রণয়ন করা হয়। এবং এই সময় আসলে এই মূল অধিকারগুলোকে আসলে ধারার মধ্যে নিয়ে আসে, এবং প্রসিডিউরাল যে ব্যাপারগুলো সেগুলোকে আসলে আদেশ এবং বিধির মধ্যে আলাদা করে, একদম ক্যাটাগরি করে করে, সুন্দর করে তফসিল করে, মানে শিডিউল করে করে, ওই শিডিউলগুলোর মধ্যে প্রত্যেকটা জিনিস ক্যাটাগরি করে করে আলোচনা করা হয়, মানে নিয়ে আসা হয়। একটা সম্পূর্ণ একটা, মানে সাজানো গোছানো একটা রূপ দেওয়া হয়, যাতে করে সহজে খুঁজে পাওয়া যায় একটা জিনিস, যাতে সহজে খুঁজে পাওয়া যায় কোথায় কোনটা আছে। ভাগ করা হয় প্রত্যেকটা জিনিসকে হচ্ছে, মানে ডিভিশন করে, সাব ডিভিশন করে দেয়া হয়, যাতে পুরো জিনিসটা সহজ হয়। বুঝতে পেরেছেন? এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে, অলরেডি এটা এসেছে, এই প্রশ্নটা এসেছে যে দেওয়ানি কার্যবিধি কবে প্রথম বিধিবদ্ধ হয়। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এই পুরো আলোচনার মধ্যে প্রত্যেকটা এমসিকিউ আমরা এবার আলোচনা করব, চেষ্টা করব। ঠিক আছে। আর হচ্ছে আরেকটা বিষয় করব, সেটা হচ্ছে যে যত পারি রিটেনের কোশ্চেনগুলা, মানে এটার সাথে কানেক্ট করে আলোচনা করব। তাহলে আপনার এই পুরো এই জিনিসগুলো জানলেই খুব ভালো ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে দেওয়ানি কার্যবিধি কবে প্রথম বিধিবদ্ধ হয়, তখন আপনার উত্তর হবে 1859 সালে। আর যদি প্রশ্ন আসে যে বর্তমান বলবৎ যে আইনটা, যে এই দেওয়ানি কার্যবিধি, এটা কত সালের, তখন কিন্তু আপনি আবার 1859 অ্যান্সার দিন না, তখন অ্যান্সার হবে 1908 সালের। প্রথম বিধিবদ্ধ হয় কবে, এইরকম প্রশ্ন আসলে 1859। বুঝতে পেরেছেন? আচ্ছা। আরেকটা হতে পারে প্রশ্ন যে এটা, মানে 1908 সালের কত নং আইন? 5 নং আইন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে প্রণয়ন ও কার্যকরের তারিখ। প্রণয়ন ও কার্যকরের তারিখ, সেটা হচ্ছে 1908 সালের 21শে মার্চ বর্তমান আইনটি প্রণয়ন এবং
পাশ হয়, অর্থাৎ যেটাকে বলা হয় ইনাক্টেড, এবং 1909 সালের 1 জানুয়ারি থেকে এটা কার্যকর বা হচ্ছে এনফোর্সড হয়। আচ্ছা, একটা বিষয় আমাকে একটু জানান তো, আউট অফ টপিক, সেটা হলো এই যে ডিসপ্লেটা আপনারা দেখছেন, হ্যাঁ, স্ক্রিনটা দেখছেন, আপনাদের কাছে কি লাইট কম মনে হচ্ছে নাকি ঠিকঠাক আছে? ভাই ঠিকঠাকই তো। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় যে আপনাদের অসুবিধা হয় কিনা, এই জন্য আসলে প্রশ্নটা করলাম। তো যেটা বলছিলাম যে এই আইনটা দেখেন, 1908 সালের 21শে মার্চ এটা প্রণয়ন বা পাশ করা হয়, 1908 সালের 21শে মার্চ। আর এটা কার্যকর করা হয় 1909 সালের 1 জানুয়ারি থেকে, এনফোর্সড করা হয়। এখন এইখানে প্রশ্ন, এখানে এই জিনিসটা আসলে, এই পুরো জিনিসটা অনেকে বুঝতে পারে না খুব ভালোভাবে, মানে একটু বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, এখানে দেখেন দুইটা ভিন্ন ভিন্ন তারিখ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 21শে মার্চ 1908, যেটা বলা হচ্ছে প্রণয়নের তারিখ, মানে এনাক্টেড। আর একটা হচ্ছে 1909 সালের 1 জানুয়ারি, কার্যকরের তারিখ। তাহলে এখানে আসলে কি বোঝানো হচ্ছে? দেখেন এই আইনটা মার্চ থেকে হচ্ছে পরবর্তী জানুয়ারি, তার মানে অলমোস্ট কয় মাস? মার্চ, 9 মাস সম্ভবত, হ্যাঁ। 9 মাস পরে, মানে পাশ হওয়ার 9 মাস পর কিন্তু আসলে কার্যকর হচ্ছে, কার্যকর হয়। এখন প্রশ্ন হলো যে আইন প্রণয়ন অর্থাৎ এনাক্টমেন্ট এবং আইন কার্যকর এনফোর্সমেন্ট, এর মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে? বা এর মধ্যে পার্থক্য থাকলে থাকলে সেই মূল পার্থক্য কি, এবং কেন এই মাঝখানের আসলে সময়ের একটা ব্যবধান রাখা হয়? কেন পাশ করার দিনেই আইনটা কার্যকর হয় না? ঠিক আছে, তো তাহলে এর জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আইন প্রণয়ন বা পাশ হওয়া অর্থাৎ এনাক্টমেন্ট, ডেট অফ পাসিং, এই যে এনাক্টমেন্ট বলতে আসলে কি মানে বোঝানো হয়, এটা আমাদেরকে বুঝতে হবে। তো দেখেন, আইন প্রণয়ন বলতে বোঝায় সেই দিনটাকে যেদিন আইনসভা বা হচ্ছে সংসদ অর্থাৎ পার্লামেন্ট ওই আইনটার একটা খসড়া হচ্ছে বা হচ্ছে বিল যেটাকে আমরা বলি, ওইটা চূড়ান্তভাবে পাশ করে। চূড়ান্তভাবে কি করে? পাশ করে। এবং রাষ্ট্রপতির একটা সম্মতি লাভের ব্যাপার থাকে, রাষ্ট্রপতির সম্মতি লাভ করে যেদিন চূড়ান্তভাবে ওই আইনটা, মানে ওই যে বিলটা, সেটা হচ্ছে চূড়ান্তভাবে যেদিন পাশ করানো হয়, কিভাবে? ওই রাষ্ট্রপতির সম্মতি লাভের মাধ্যমে। ওইটাকে বলা হয়, কি বলা হয়? এনাক্টমেন্ট। মানে এটা হলো একটা আইনের বার্থডে, জন্মদিন, হ্যাঁ, এটা তার হ্যাপি বার্থডে, তার জন্মদিন। এই দিনে আসলে ওই যে আইনটা, ওই আইনটা একটা মানে আইনি মর্যাদা লাভ করে। কিন্তু এর বিধানগুলো কিন্তু তখনও আসলে অ্যাপ্লিকেবল হয় না। হ্যাঁ, অ্যাপ্লিকেবল কখন হবে এটা আবার আলাদা করে বলে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই যে মানে অ্যাপ্লিকেবল কবে হবে, অর্থাৎ ওই আইনটা কার্যকর হওয়া, ওই জিনিসটাকে বলা হয় এনফোর্সমেন্ট। এটার আরেকটা সুন্দর শব্দ আছে, সেটাকে বলা হয় কমেন্সমেন্ট। এনফোর্সমেন্টও যা, বা কমেন্সমেন্টও তাই। মানে আইন কার্যকর হওয়া বলতে তাহলে কি বোঝাচ্ছে? আইন কার্যকর হওয়া বলতে বোঝাচ্ছে একটা সেই নির্দিষ্ট একটা মানে ভবিষ্যতের একটা তারিখ বা একটা দিন, যেদিন থেকে ওই আইনটা বাস্তবে প্রয়োগ করা শুরু হয়। হ্যাঁ, এই দিন থেকে ওই দেশের যে আদালত বা হচ্ছে হচ্ছে আইন অনুযায়ী আসলে বিচার কাজ শুরু করে। ওই আইন অনুযায়ী যারা হচ্ছে আদালত আছে, মানে যে আদালতগুলো আছে, তারা কি করে? ওই আইন অনুযায়ী তখন কিন্তু আসলে বিচার কাজ করা শুরু করে, এবং নাগরিকদের যে অধিকার বা দায় দায়িত্ব বা হচ্ছে বিভিন্ন যে পদ্ধতিগত বিধানগুলো, এগুলো বাস্তবে ওই দিন থেকে রূপ লাভ করে। ঠিক আছে, তাহলে আপনার প্রশ্ন হতে পারে যে আচ্ছা, তাহলে মাঝখানে এই গ্যাপটা কেন রাখা হয়? হোয়াই দ্য গ্যাপ? মাঝখানে কেন এই একটা সময়ের ব্যবধান রাখা হয়? তো দেখেন, এই যে দেওয়ানি কার্যবিধির মতো এত বড় একটা পদ্ধতিগত আইন, এটা যদি পাশ হওয়ার সাথে সাথেই বা হচ্ছে বা পরদিন থেকেই যদি এটা কার্যকর করে দেয়া হতো, তাহলে কি হতো? এই যে বিচারক বা আইনজীবী বা সাধারণ মানুষের কেউই কিন্তু আসলে এই যে নতুন নিয়মগুলো পড়া, পড়ে বোঝা এবং সেটার জন্য প্রস্তুতি নেওয়া, এইগুলা কিন্তু আসলে সময় সময় সুযোগ পেতেন না, তাই না? তাহলে এত বড় একটা আইন অন্তত পড়ে বোঝার জন্য তো একটা সময় দেয়া লাগবে, মানুষের মাঝে তো সেটা প্রচার হতে হবে, তাই না? আদালতের পদ্ধতিগুলো কেমন হবে, কিভাবে সমন পাঠাইতে হবে, কিভাবে ডিক্রি জারি করতে হবে,
এরকম বিভিন্ন বিষয়, যে নতুন নতুন যে নিয়ম কানুন গুলো, এগুলো তো মানুষ জানতে হবে, তারপরে না সেটা কার্যকরের ব্যাপার। তো এই জন্য একটা ফিক্সড একটা ভবিষ্যতের ডেট দেয়া থাকে যে অমুক দিন থেকে এই আইনটা কার্যকর হবে, যেটাকে বলা হয় এনফোর্সমেন্ট। মানে ওই দিন থেকে ওই আইনটা কার্যকর হবে। এনফোর্সমেন্ট বা কমেন্সমেন্ট বলতে এটাকেই বোঝায়। একটা উদাহরণ দিই, ধরেন যে আমাদের জাতীয় সংসদ এটা হচ্ছে একটা আইন পাশ করলো, কি ধরেন যে একটা আইন করলো যে আহ, সড়ক পরিবহন আইন, ধরেন একটা আইন করলো। এখন এই নামে একটা নতুন একটা আইন পাশ হলো, যেখানে বলা হলো যে যদি কেউ হেলমেট পরিধান না করে বা হচ্ছে হেলমেট না পরে, তাহলে তার যে জরিমানা এটা হচ্ছে 500 টাকা না, এটা হচ্ছে 5,000 টাকা। এটা কত? 5,000 টাকা, মানে 500 টাকার পরিবর্তে এটা 5,000 টাকা। এখন এটা হলো আইন প্রণয়ন, তারা আইন একটা প্রণয়ন করছে, অর্থাৎ এনাক্টমেন্ট করছে। কিন্তু এইটা হচ্ছে সরকার যেদিন হচ্ছে গেজেটে প্রজ্ঞাপন দেয় আর কি, ওদিন আসলে বলে দেয় যে এই আইনটা কবে কার্যকর হবে। তখন ধরেন ওইখানে বলে দিল যে এই আইনটা আগামী মাসের 1 তারিখ থেকে আসলে মানতে হবে আপনাদেরকে। হ্যাঁ, তো এর মানে হলো যে পুলিশ আপনাকে মানে আজকের দিনেই কিন্তু ধরে ওই 5,000 টাকা জরিমানা মানে ধরবে না বা করতে পারবে না। আগামী মাসের যেই 1 তারিখের কথা বলেছে, বা হচ্ছে একটা নির্দিষ্ট ভবিষ্যতের একটা তারিখ বলেছে, ওই তারিখটা যেদিন আসবে সেদিন থেকে ওই জিনিসটা কার্যকর হবে, যেটাকে বলা হচ্ছে এনফোর্সমেন্ট বা কমেন্সমেন্ট বা কার্যকর বা আচ্ছা, এনফোর্সড এখানে হওয়া। একটা প্রশ্ন। জি। সংবিধানের 80 ধারা অনুযায়ী আমরা জানি যে কোনো একটা বিল পাশ করার ক্ষেত্রে ওইটা রাষ্ট্রপতির কাছে যাওয়ার পর ধরে নেওয়া হয় যে 15 দিনের পর, মানে 16 দিনের মাথায় সেটা অটোমেটিক্যালি গ্র্যান্টেড হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমাদের কেন বলতে হবে যে অমুক দিনের ওই তারিখ থেকে? অলরেডি আমরা জানি যে 15 দিনের পরেই সেটা কার্যকর হয়ে যাবে। এবং ওখানে এটাও অ্যাডিশনালি দেয়া আছে যে যদি উনি সেটা চেক না করে এবং পরবর্তীতে মানে সংযোজন বিয়োজন করতে পারেন, এবং সেখানেও আবার ক্রস চেকের জন্য বা পরবর্তীতে একটা 7 দিনের সময় থাকে। তাহলে আমরা কেন এখানে মাঝে এতগুলো মাস অপেক্ষা করছি, যেখানে 15 দিন পরেই সেটা অটোমেটিকলি গ্রান্টেড হয়ে যায় সংবিধান 80 অনুযায়ী? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা সংবিধান এখনো পড়ি নাই। সংবিধানের ওই সব বিষয়ের সাথে এই সব বিষয়ের বিষয়গুলো এক না। ঠিক আছে, সংবিধান যখন আমরা পড়বো ওই বিষয়টা তখন আমরা দেখব। তো আপাতত আপনার প্রশ্নের অ্যান্সার হলো যে সংবিধানের ওই অনুযায়ী ওই যে বিল পাশের ব্যাপার, ওইটা আলাদা ব্যাপার। আর একটা আইন হচ্ছে আপনি মানে একটা আইন প্রণয়ন করে ওইটা কবে থেকে কার্যকর হবে, রাষ্ট্রপতি সেখানে সম্মতি দিল কি না দিল, এটা পরের ব্যাপার। এটা হচ্ছে মানে আইন প্রণেতারা তারা একটা এই বিষয়গুলো বিবেচনা করেন যে এই যে আইনটা করলাম এটা তো মানুষকে জানতে হবে। সো রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে সম্মতি দিল কি না দিল, মানে রাষ্ট্রপতি সম্মতি দেওয়া পরে হচ্ছে এটা অটোমেটিক কার্যকর হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। মানুষের জানার জন্য একটা মানে যতটুকু যৌক্তিক সময় দেওয়া দরকার সেই সময়টা তারা দিয়ে থাকে, দিয়ে তারপরে হচ্ছে ওই আইনটা কার্যকর হবে। এর মধ্যে রাষ্ট্রপতির সম্মতির সাথে এটা আসলে ওইভাবে রিলেটেড কিছু না। বুঝতে পেরেছেন? এই মানে এখানের যে ফিলোসফিটা সেটা হলো যে একটা নির্দিষ্ট সময় দেয়া হবে মানুষকে জানানোর জন্য, প্রচারের জন্য, আইনটা যাতে করে ভালোভাবে প্রচারিত হয়, মানুষজন যেন এটা সম্পর্কে জানে। না জানলে তো প্রবলেম। আজকে আজকে পাশ করে মানে হচ্ছে কালকে অ্যাপ্লিকেবল করে দিলাম, বা হচ্ছে রাষ্ট্রপতি সম্মতি দিল আর না দিল অটোমেটিক 15 দিনের মধ্যে সেটা কার্যকর হয়ে গেল, মানে বিলটা পাশ হয়ে গেল। বিলটা পাশ হয়ে গেল এর মানে এই না যে ওই আইনটা কার্যকর হয়ে গেল। ওই আইনটা কার্যকরের জন্য আলাদা ডেট দেওয়া থাকে, মানে আলাদা ডেট বলে দেয়, তারিখ বলে দেয় যে কবে থেকে এটা কার্যকর হবে। কাজেই ওই জিনিস আর এই জিনিস এক না। তো আমরা যখন সংবিধান পড়বো এই প্রশ্নটা আপনি আবার করবেন, ঠিক আছে? তখন আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, যাই হোক, এবার আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে যে কোনো একটা আইন যদি আসলে এরকম প্রণয়নের তারিখ, এই প্রণয়নের তারিখ সাধারণত ওই আইনের নামের পাশে দেখবেন যে হচ্ছে আহ, বা হচ্ছে প্রস্তাবনার নিচে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে লেখা থাকে যে এটা কবে থেকে আসলে পাশ, মানে কবে থেকে আসলে কার্যকর হবে। এরকম কিন্তু আইনে আলাদাভাবে বলে দেওয়া থাকে। ঠিক আছে, এটা আলাদাভাবে আইনে মেনশন করা থাকে যে এটা অমুক দিন থেকে কার্যকর হবে। এখানে ওই আইনটা যখন পাশ করার জন্য বিল আকারে উত্থাপন করা হয়েছিল সংসদে, রাষ্ট্রপতির মানে ইয়ার জন্য যখন পাঠানো হয়েছিল, ওইটার সাথে এটা রিলেটেড না। আইনে এখানে আলাদা করে বলে দেওয়া থাকবে, যে আইনটা পাশ করছে এই আইনে বলে দেওয়া থাকবে
যে এই আইনটা অমুক দিন থেকে কার্যকর হবে। ঠিক আছে, এবং কবে থেকে কার্যকর হবে সেটা কিন্তু ওই আইনের, বিশেষ করে আপনারা 1 নম্বর ধারা যদি দেখেন, 1 নম্বর ধারা, ওই ধারার অধীনে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া থাকে যে এই আইনটা হচ্ছে অমুক দিন থেকে কার্যকর হবে। ঠিক আছে, যেমন হচ্ছে যে ইট শ্যাল কাম ইনটু ফোর্স, এই যে কাম ইনটু ফোর্স মানেও কিন্তু কার্যকর হওয়া। কাম ইনটু ফোর্স অন দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি 1909। ঠিক আছে, 1909 সালের 1লা জানুয়ারি জানুয়ারি হতে এটা কার্যকর হবে। এরকম ভাবে ওখানে কিন্তু আলাদা করে আসলে মেনশন করা, ওই আইনের মধ্যেই মেনশন করা থাকে। বুঝতে পেরেছেন? আপনারা যদি দেওয়ানি কার্যবিধি আপনাদের সামনে এই মুহূর্তে যার কাছে আছে একটু বের করে দেখতে পারেন, ওখানে কিন্তু দেখেন যে সেকশন 1 শর্ট টাইটেল কমেন্সমেন্ট অ্যান্ড এক্সটেন্ট, ওখানে বলে দেওয়া আছে যে দিস অ্যাক্ট, ওখানে 2-এ দেখেন, মানে হচ্ছে 2, 1, 2, 3, তিনটা ব্যাপার আছে। 2-এ দেখেন যে ইট শ্যাল কাম ইনটু ফোর্স অন দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি 1909, এটা আইনে বলে দিছে। এখন এই আইনটা পাশ করার জন্য সংসদের যে ব্যাপার স্যাপার, রাষ্ট্রপতির সম্মতি দেওয়া না দেওয়া, এটা হচ্ছে আলাদা ব্যাপার। রাষ্ট্রপতি ওখানে সম্মতি না দিলেও জিনিসটা পাশ হয়ে যায়। হ্যাঁ, রাষ্ট্রপতির যদি কোনো রিকমেন্ডেশন থাকে সেটা আলাদাভাবে রাষ্ট্রপতি জানায়, আর নর্মালি রাষ্ট্রপতি অনুমোদন দিয়ে দেয়, ওইটা সিগনেচার তো ওইটা দিয়ে দেয়। বুঝতে পেরেছেন? না দিলেও সমস্যা নেই, ধরে নেয় যে রাষ্ট্রপতি সিগনেচার দিয়েছে। এর পেছনের ফিলোসফিটা কি? ফিলোসফিটা হচ্ছে সংসদে যারা আছে তারা তো জনপ্রতিনিধি, মানুষ তাদেরকে ভোট দিয়ে এখানে পাঠাইছে। সো এতগুলো মানুষ রাজি হয়েছে, এতগুলো মানুষ মিলিত হয়ে মতামত দিয়ে, এতগুলো মানুষ তাদের হচ্ছে দীর্ঘ আলোচনা, ডিবেট করে একটা আইন প্রণয়ন করছে, সেটা শুধুমাত্র রাষ্ট্রপতির সম্মতির জন্যই হচ্ছে আটকায় থাকবে? এটা তো হইতে পারে না। এই জন্য মানে বলা আছে যে রাষ্ট্রপতির সম্মতির দিক বা না দিক সমস্যা নেই, এটা আসলে 15 দিনের বা এই একটা নির্দিষ্ট সময় বলে দেওয়া আছে যে এর মধ্যে ওটা, এই সময়টা পার হলে ওটা কার্যকর হবে। আর এই আইনটা কবে থেকে কার্যকর হবে ওইটা হচ্ছে বিল পাসের সাথে রিলেটেড, মানে এই যে আইনটা কবে থেকে কার্যকর হবে এটা হচ্ছে আইনে উল্লেখ করা থাকে, আর সংসদে ওইটা কবে পাস হবে ওইটা হচ্ছে বিলের সাথে রিলেটেড। ওই বিলটা মানে অটোমেটিক কার্যকর হয়েছে বলে ধরে নেওয়া হবে, অর্থাৎ ওই বিলটা কার্যকর হয়েছে, কিন্তু আইনটা কার্যকর হবে কবে এটা আইনে বলে দেওয়া থাকে। যেমন দেওয়ানি কার্যবিধির 1 নং যেই ধারা আছে, 1 নম্বর ধারাতে আপনার হচ্ছে 1-এর 2-তে দেখবেন যে ওখানে বলে দেওয়া আছে যে আইনটা কবে থেকে কার্যকর হবে। তাহলে বুঝতে পেরেছেন সংবিধানের ব্যাপারটা? আচ্ছা, এরপরে আমরা যেই বিষয়টা দেখব সেটা হলো যে এই আইনের কাঠামো। হ্যাঁ, যে আমি বলেছি যে এই আইনটা মূলত 2টা অংশে বিভক্ত। একটা হচ্ছে প্রথম অংশ যেটা, সেখানে হচ্ছে ধারার বিষয়বলী আছে। ঠিক আছে, আর দ্বিতীয় যে বিষয় মানে সেটা হলো তফসিলস আছে, অনেকগুলো তফসিলস। এই বিষয়গুলো আসলে বোঝা খুব জরুরি। ঠিক আছে, তো দেওয়ানি কার্যবিধির এই যে এই আইনটাকে, এটাকে বাস্তবে যখন প্রয়োগ করা হয়, প্রয়োগ করার সুবিধার্থে এটা মূলত 2টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশ হচ্ছে ধারা এবং দ্বিতীয় অংশ হচ্ছে কি তফসিল বা শিডিউলস আমরা যেটাকে বলি। এখন প্রশ্ন হতে পারে যে একই আইনে এই ধারা এবং তফসিল এটা আলাদা রাখার কারণ কি? এটা তো একসাথে আলোচনা করে দিতে পারতো, ধারার মধ্যে সবকিছু নিয়ে আসতে পারতো, তো আলাদা কেন রাখছে? তো দেখেন, ধারা হলো আসলে মূল, কি বলবো, যে মূল কাঠামো যেটা, সেটা মানে মূল দেহটা, বডি অফ দা, আমরা কি বলবো যে বডি অফ দা সিপিসি। আর দেওয়ানি আদালতের, যেমন হচ্ছে দেওয়ানি আদালতের যে এখতিয়ার কতটুকু, তারপরে আদালতের ক্ষমতা কতটুকু, হ্যাঁ, দেওয়ানি বিচার ব্যবস্থার যে নীতিসমূহ কি, ফান্ডামেন্টাল রুলস, এইগুলো আসলে কিন্তু এই সেকশনের মধ্যে এখানে আসলে বলে দেওয়া থাকে। হ্যাঁ, এটা হচ্ছে মানে মূল বিষয়, যেটাকে আমরা বলতে পারি যে কিছুটা সাবস্ট্যান্টিভ ইন নেচার বা ক্যারেক্টার। এটা মূলত এই আইনটা কি জন্য প্রণয়ন করা হয়েছে তার মূল উদ্দেশ্যটা প্রকাশ করে। এরপরে শিডিউলসের যে ব্যাপারটা, সেটা হলো যে ধারায় আদালতকে যেই সব ক্ষমতা দেয়া হয়েছে বা অধিকার দেয়া হয়েছে, মানে বাস্তবে সেই ক্ষমতা কিভাবে প্রয়োগ করা হবে সেটা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ বলা হয়েছে কোথায়, এই তফসিলের মধ্যে। ঠিক আছে, তফসিলে সেই জিনিসগুলো বর্ণনা করা হয়েছে। এর মধ্যে দেওয়ানি আইনে মানে দেওয়ানি কার্যবিধিতে যেই তফসিলগুলো আছে, এর মধ্যে প্রথম যে তফসিলটা, এই তফসিলে
আমরা দেখতে পাই যে অনেকগুলা অর্ডার আছে, এবং প্রত্যেকটা অর্ডারের মধ্যে আবার কি আছে, অনেক পরিমাণে রুল আছে, রুলস, তাই না? তার মানে এই তফসিল বা আদেশ এবং এই আদেশের অধীনে যে বিধিসমূহ, এটা হচ্ছে পুরোপুরি প্রসিজুরাল ইন নেচার। ঠিক আছে? যেমন হচ্ছে আপনি একটা উদাহরণ দিই, ধরেন আপনি একটা দেওয়ানি আদালতে একটা আপিল করতে চান। এখন এই আপিল করার অধিকার আপনার আছে কি না, হ্যাঁ, বা হচ্ছে আপনি কোন আদালতে আপিল করবেন, এটা হচ্ছে আপনার অধিকার এবং এখতিয়ারের সাথে জড়িত, অধিকার বা এখতিয়ার সম্পর্কিত ব্যাপার। এটা কিন্তু ধারায় আলোচনা করা হয়েছে, খুব সম্ভবত ধারা 96, সিপিসির 96 ধারায় এই আপনার এই আপিল করার যেই ব্যাপার, এটা নিয়ে কিন্তু আলোচনা আছে। ঠিক আছে? আলোচনা বলতে ওখানে আপনাকে এই এই বিষয়টা ওখানে বলা আছে। এখন আমি একটু মেলায় দেখি, আর ভুল রেফারেন্স দিলে সমস্যা। হ্যাঁ, 96, মানে অ্যাপিল ফ্রম অরিজিনাল ডিক্রি। তো যাই হোক, আপিলের বিষয়টা ধরেন ওখানে বলা আছে। এখন আপনি আপিলটা কিভাবে দায়ের করবেন, এই আপিলের যে মেমোরেন্ডাম সেটা কিভাবে লিখতে হবে, এখানে কোর্ট ফিস কত দিতে হবে, এই যে সম্পূর্ণ পদ্ধতি, এটা বর্ণনা করা হয়েছে কোথায়? এটা বর্ণনা করা হয়েছে অর্ডার, খুব সম্ভবত অর্ডার 41। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে অর্ডারের বিষয়গুলো কিছুটা সাবস্ট্যান্টিভ ইন নেচার হতে পারে, কিন্তু এই শিডিউলের যে ব্যাপারটা, এটা হচ্ছে পুরাপুরি প্রসিডিউরাল ব্যাপার, এবং এই বিষয়গুলোকে এভাবে ক্যাটাগরি করে সুন্দর একটা ফরম্যাট দেয়া হয়েছে, সুন্দর একটা কাঠামো দেয়া হয়েছে, যাতে করে সাধারণ মানুষ থেকে সবাই, আইনজীবী হোক বা বিচারক হোক, সবাই যেন খুব সহজে কোনো একটা জিনিস খুঁজে পেতে পারে। না হলে তো আসলে পুরো জিনিসটা খুবই মানে কনফিউজিং হয়ে যেত যে কোনটা কোথায়। বুঝতে পেরেছেন? এখন একটা বিষয়ে প্রশ্ন হতে পারে আপনার, যদি কোনো উম, মানে হচ্ছে বিষয়ে এই আইনের ধারা এক কথা বলতেছে, আর দেখা যাচ্ছে তফসিলের যেই ধারার মধ্যে যে বিধি আছে ওইখানে দেখা যাচ্ছে একটু ভিন্ন রকম কথা আছে, বা দুইটার মধ্যে একটু কনফ্লিক্ট অ্যারাইজ করতেছে, তাহলে কোনটা মেনে চলতে হবে, কোনটা প্রাধান্য পাবে? তো এই ক্ষেত্রে সুস্পষ্ট যে বিধান সেটা হলো, এই যে দেখেন এখানে কিন্তু এই বিষয়টা লেখা আছে। তো এরকম যদি ঘটে তাহলে কি হবে? তাহলে হচ্ছে আপনার এই ধারা এবং বিধির মধ্যে এরকম কোনো ইনকনসিস্টেন্সি দেখা দিলে, বা সংঘাত যেটাকে বলি, বা অসামঞ্জস্যতা বা বিরোধ যাই বলেন, এরকম যদি দেখা দেয় তাহলে হচ্ছে ধারা প্রাধান্য পাবে। বুঝতে পেরেছেন? অনেক সময় ভাষার ক্ষেত্রে এরকম হতে পারে, যেমন সংবিধানের বাংলাটা পড়ে একরকম মনে হচ্ছে, ইংরেজিটা পড়ে আরেক রকম মনে হচ্ছে, ভাষাগত একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে, কোনটা প্রাধান্য পাবে? ওখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে বাংলাটা প্রাধান্য পাবে। ঠিক এখানে বলে দিয়েছে যদি এরকম কোনো বিষয়ে মানে চলে আসে যে একটু কনফ্লিক্ট করতেছে, তাহলে ধারার যে বিষয়গুলো সেটা প্রাধান্য পাবে, সেটা মানে প্রিভেইল করবে। বুঝতে পেরেছেন? কারণ ধারা কি, ধারা হচ্ছে মানে মূল আইনটার ভিত্তি, মেইন জিনিস, মানে মূল উদ্দেশ্য ওটাই। ওইটাকে বাস্তবায়নের যে প্রক্রিয়া সেটা বলা হয়েছে আপনার হচ্ছে অর্ডারের যে রুলগুলো আছে সেইখানে। ঠিক আছে? আচ্ছা, এবার একটা বিষয় যেটা হলো যে সংশোধনের ব্যাপারগুলো একটু দেখেন। সংশোধনের ব্যাপারটা যে দেওয়ানি কার্যবিধির এই যে, আচ্ছা ও এর আগে তো এগুলো আরো বাদ রয়েছে বিষয়। হ্যাঁ, তাহলে এবার আমরা এখানে এই স্ট্রাকচারটা কথা বলতেছিলাম। একটু টাইম দেবেন, সবকিছু এলোমেলো হয়ে গেছে। এরপরে পিডিএফ বানায় নিব, তা নাহলে অনেক সময় চাপ লেগে, এটা ওয়ার্ড ফাইলে তো দেখা যায় যে এলোমেলো হয়ে যেতে পারে। পিডিএফ করে নিব, এই পিডিএফটা এই ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দিব। আর আরেকটা কথা বলি, আপনাদেরকে হচ্ছে নোটগুলো সাথে সাথেই দেওয়ার চেষ্টা করব। আর সেই সাথে আরো একটু বলে রাখি যে আপনারা পেমেন্টের ব্যাপারে একটু কাইন্ডলি একটু চেষ্টা করবেন। অনেকেই হচ্ছে এখনো টোটালি কোনো পেমেন্ট করেন নাই, অনেকে করেছেন খুব সামান্য, কারো কারো শেষের পর মানে আর কিছু টাকা পেমেন্ট করলে পরিশোধ হয়ে যাবে। দেখেন আমার অনেক পরিশ্রম হয়, একটু চেষ্টা করবেন পেমেন্ট গুলা দিয়ে দিতে। আমি কখনোই আপনার ইনবক্সে যে পেমেন্ট চাইবো না, এটা আমার
পারি না আমি। বুঝতে পেরেছেন? তার মানে এরকম না যে আমার দরকার হচ্ছে না। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা হচ্ছে পরবর্তীতে দেখেন এই আইনে 11টা পার্ট আছে, মানে খণ্ড। আমরা এই বিষয়গুলো সম্পর্কে আজকেই দেখব। তারপরে সেকশনস হচ্ছে 158টা। এখন এই কিছু সেকশনস কিন্তু আসলে এই সেকশনের কিছু হিসাব নিকাশ আছে। বুঝতে পেরেছেন যে অনেক কিছু বাদ হয়েছে, কিছু হচ্ছে যুক্ত করেছে, এরকম মানে কিছু অমিট করে দিয়েছে, কিছু হচ্ছে আবার অ্যাড করেছে। তো এই বিভিন্ন বিষয়ের কিন্তু একটা হিসাব নিকাশ আছে, কিন্তু মূল আইনে আমরা দেখতে পাই যে এরকম 1 থেকে 158 পর্যন্ত ধারা আছে। বুঝতে পেরেছেন? এর মধ্যে কিছু বাতিল আছে। আচ্ছা, এরপরে তফসিল আছে মোট 5টা। এর 3টা বলবৎ আছে আর 2টা হচ্ছে বাতিল হয়ে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে অর্ডার আছে মোট 51টা। ঠিক আছে, এই 51টার মধ্যে আবার অনেক রুল আছে, আনুমানিক 600 এর আশেপাশে রুল আছে। বুঝতে পেরেছেন? তো এটা তো অলরেডি বললাম পরেরটা, যে ধারা এবং বিধির মধ্যে যদি বিরোধ দেখা দেয় তাহলে কোনটা প্রাধান্য পাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরেও আমি এই পুরো বিষয়গুলো এভাবে ভাষা ভাষা আলোচনা করলে আমার ভাল লাগে না, সত্যি কথা। এটা আমার একটা পরবর্তীতে আমার মধ্যে একটা রিপেন্টেন্স, হ্যাঁ, একটা অনুশোচনা কাজ করে যে কেন জিনিসগুলো আর একটু ডিটেলস বললাম না। এটা হয়। তাই যাই হোক, যেটা বলতেছিলাম যে তাহলে একটু ডিটেলসই বলি। তো দেখেন, এই দেওয়ানি কার্যবিধি 1908 এটা হচ্ছে বিশাল একটা আইন, যেটা অলরেডি কয়েকবার বলেছি। এখন এই সময়ের সাথে আসলে তাল মেলাতে গিয়ে এখানে কিন্তু আসলে বেশ পরিবর্তন আনা হয়েছে। বুঝতে পেরেছেন? অনেক পরিবর্তন আনা হয়েছে, অনেক কিছু সংশোধন করা হয়েছে, অনেক কিছু আসলে মানে বাদ দেয়া হয়েছে, অনেক কিছু যোগ করা হয়েছে। ঠিক আছে। তো এখন দেখেন, এই যে মোট যে পার্ট বললাম, যে মোট পার্ট হচ্ছে কয়টা? 11টা, তাই না? এখন এই 11টা যে পার্ট, এই আইনের যে প্রাথমিক যে অংশটা আছে, এই প্রাথমিক অংশে দেখবেন যে ধারা 1 থেকে 8 আছে। এইটাকে আসলে কোনো মানে ক্যাটাগরি করে নাই, কোনো ভাগ করে নাই, এখানে প্রাথমিক হিসেবেই রেখে দিয়েছে। আপনাদের কাছে আইনটা থাকলে একটু বের করে দেখতে পারেন যে ধারা 1 থেকে 8 এটাকে কোনো পার্টের অধীনে আনে নাই। পার্ট শুরু হয়েছে, পার্ট 1 শুরু হয়েছে মানে ধারা 9 থেকে। 1 থেকে 8 এটাকে কোনো পার্টের মধ্যে রাখে নাই। বুঝতে পেরেছেন? এখন এই যে বললাম যে 8-এর পর থেকে, অর্থাৎ ধারা 9 থেকে এরকম পার্ট শুরু হয়েছে, পার্ট 1, 2, 3। এই প্রত্যেকটা পার্টের মধ্যে দেখবেন আপনারা আবার একটা বিষয় আছে, সেটা হলো যে অনেক সাব ডিভিশন আছে। প্রত্যেকটা পার্টের মধ্যে আবার সাব ডিভিশন আছে। ঠিক আছে, মানে ডিভিশন আছে, বা হচ্ছে সাব ডিভিশন যাই বলেন, বা হচ্ছে চ্যাপ্টার যাই বলেন। তো যেটা বলছিলাম যে এই যে প্রত্যেকটা ভাগ, এই প্রত্যেকটা ভাগ বা খণ্ডে আমরা যেটা খণ্ড, পার্টের যে বাংলা খণ্ড করতে পারি বা ভাগ করতে পারি, যেটাই বলি না কেন, এই প্রত্যেকটা খণ্ডে আবার নির্দিষ্ট বিষয়ভিত্তিক হচ্ছে কি আছে, বিভিন্ন রকম বিষয়ে ধারা আছে। বুঝতে পেরেছেন? এরপরে যেই তফসিলের ব্যাপারটা যেটা বললাম, যে মোট 5টা হচ্ছে তফসিল আছে, এর মধ্যে 3টা কার্যকর আছে আর 2টা হচ্ছে বলবৎ নেই, 2টাকে বাতিল করা হয়েছে। এখন এই যে 3টা যে কার্যকর, যে 3টা তফসিল আছে, এই তফসিল সম্পর্কে আমরা বিস্তারিত একটু পরে দেখবো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপরে আমরা বললাম যে এখানে আসলে অর্ডার আছে, দেখেন 51টা অর্ডার আছে। এখন এখানে কিন্তু সংশোধনের একটা হিসাব নিকাশ যদি আমরা করি, তাহলে কিছু বিষয় একটু আহ, আমরা জানতে পারবো। যেমন মূল আইনে মানে যে 51 নং যে অর্ডারটা আছে, ঠিক আছে, এটা কিন্তু বাতিল করা হয়েছিল। ঠিক আছে, এটা বাতিল করা হয়েছিল। এবং পরবর্তীতে দেখবেন যে 27-এর ক নামে একটা হচ্ছে নতুন একটা অর্ডার বা আদেশ যুক্ত করা হয়েছে, তাই না? তাহলে বর্তমান অবস্থাটা কি দাঁড়াচ্ছে, যে 51 নং আদেশ যেটা, এটা তো বাতিল হয়েছে, আর 27-এর ক যুক্ত হয়েছে। তাহলে ফলে যোগ বিয়োগ করে ওই 51টাই কিন্তু রয়ে গেছে। বুঝতে পারছেন? আপনার মনে হইতে পারে ভাই 51 নং আদেশটা তো আসলে বাতিল, তাই না? আপনারা 51 নং আদেশ বের করেন, ওখানে দেখেন কি লেখা আছে, যে 1949 সনের মানে হচ্ছে প্রদেশ আদেশ দ্বারা এটা বাতিলকৃত। তার মানে আপনার মনে প্রশ্ন আসতে পারে, 51টা অর্ডার আছে, কিন্তু 51 নং অর্ডারটা তো বাদ, আদেশ ওই 51 নং আদেশটা তো বাদ হয়ে গেছে,
তাহলে তো 50টা হয়ে গেল, তা 51টা কেন বলতেছেন? এক্ষেত্রে উত্তর হলো, আবার এদিকে আপনি আসেন, ওই যে 27 যেটা, 27-এর দেখেন ওখানে একটা নতুন করে, 27-এর পরে একটা নতুন একটা অ্যাড করা হয়েছে, 27A। তো 27A-টা কেন করা হয়েছে দেখেন, 27 আর 27 মানে 28 এর মধ্যে একটা অর্ডার অ্যাড করা দরকার। এখন এটাকে কি নাম দিবে, মানে টাইটেলটা কি দিবে, এর হেডিংটা কি দিবে, শিরোনামটা কি দিবে? এটা যেটা করা হয় যে আগের যেটা থাকে ওই আগেরটার সাথে এ যুক্ত করে ওইটা, বা হচ্ছে ক, বাংলাতে হচ্ছে ক দেয়, যুক্ত করে ওটা করা হয়। ধারার ক্ষেত্রেও সেম কাজ করা হয়। ঠিক আছে, ধারার ক্ষেত্রেও কি করা হয়, এভাবে একটা নতুন ধারা অ্যাড করা হয়। আপনারা যদি দেখেন যে হচ্ছে 35-এর দেখবেন, 35-এর A, 35B এভাবে কিন্তু আছে, ওগুলা নতুন অ্যাড করা হয়েছে। এরপরে যদি আরো যুক্ত করা হতো তাহলে 35C এভাবে হতো। বুঝতে পেরেছেন? আচ্ছা, তার মানে অর্ডার 51টা, হিসাবটা কেমন, যে 51 নং বাতিল, কিন্তু 27-এর কতে নতুন একটা যুক্ত করা হয়েছে, হয়ে মোট এখন 51টাই আছে। এই 51টার মধ্যে আবার অনেক রুলস আছে। ঠিক আছে, এই একটা ধরেন যে এই যে রুলের সংখ্যা কত, এই রুলসের সংখ্যা প্রায় 600-এর আশেপাশে, বা 600-এর একটু বেশি হতে পারে। মানে আমি একবার গোনার চেষ্টা করেছিলাম, তো দেখলাম যে আসলে অনেক সময় লাগতেছে, তো তারপরে করিনি, বাট আনুমানিক এটা প্রায় 600-এর আশেপাশে হবে। আপনারা একটু গুনে দেখেন, এক্সাক্ট কয়টা আমাকে যে জানাবেন, তার তাকে স্পেশাল থ্যাঙ্কস দিব। আর স্পেশাল থ্যাঙ্কস পেয়ে বা আপনার লাভ কি? আসলে আপনার লাভ হচ্ছে আপনি এক্সাক্ট সংখ্যাটা জানতে পারবেন। এই যে লাস্ট যেই অ্যামেন্ডমেন্টটা হলো, এই অ্যামেন্ডমেন্টের পরে এখন কয়টা অর্ডার আছে, মানে কয়টা রুলস আছে, দেখি কে আমাকে জানায়। তাহলে তার জন্য আসলে এখন থেকে দোয়া করা শুরু করলাম। তো দেখেন, এই যে বললাম যে এই 51টা আদেশের অধীনে আবার কি আছে, অসংখ্য পরিমাণে রুলস আছে। এই রুলস গুলোতে কি আছে, এই রুলস গুলোতে ওই যে মামলা পরিচালনার যে খুঁটিনাটি বিষয়, সেখানে বিস্তারিত আলোচনা করা আছে। বুঝতে পেরেছেন? আমরা বলেছি যে আমরা কিন্তু আজকে আইনটাকে একদম পুরা একটা বিষয় যেমন খুলে আমরা দেখি না, ধরেন যে একটা জিনিস প্যাকেট করা আছে, এখন খুলে দেখবো যে ভিতরে কি আছে, ঠিক ওভাবে আমরা সিপিসিটা আজকে খুলে দেখতেছি যে আসলে কোথায় কি আছে। এবার ওই বিষয়গুলো আবার আমরা পরে জানবো বিস্তারিত। আচ্ছা, তো যাই হোক, এবার আরেকটা বিষয় একটু দেখেন, এখানে দেখেন ধারার সংখ্যা 158টা। এখন এই যে 158টা ধারা, এটার কিন্তু আবার একটা ব্যাপার আছে, সেটা হলো যে অনেকগুলো ধারা এখান থেকে বাতিল হয়েছে, হচ্ছে কিছু যাকে বলা হয় ওমিট করা, ওমিটেড করে দিছে। ঠিক আছে, তো এই ধারার সংখ্যা ছিল প্রায় 20টা। এরকম বাতিল করা ধারার সংখ্যা কয়টা? প্রায় 20টা ছিল। এর সাথে এই যে সর্বশেষ যে 8ই মে 2025 সালের যে সংশোধনীটা হয়েছে, এই সংশোধনীতে কিন্তু আহ যে 57 নং যে ধারাটা, এই ধারাটা কিন্তু বাতিল করা হয়েছে। হ্যাঁ, ধারা 57 আপনারা যদি দেখেন, তো এটা কিন্তু আসলে বাতিল করা হয়েছে। আমি একটু শিওর হই। আপনারা একটু দেখতে পারেন, আপনাদের কাছে কারো কাছে বই আছে? দেখেন তো, তাহলে ক্লিয়ার একটা ইয়া পাওয়া যাবে। হ্যাঁ, এই 57টা এটা কিন্তু বিলুপ্ত করা হয়েছে। আমি যদিও আসলে এই ইনফরমেশন গুলো যখন দেখেছিলাম, মানে এগুলো হচ্ছে শিওর হয়ে আমি আপনাদেরকে বলছি, তারপরেও আসলে বলাতে ভুল থাকতে পারে, এই জন্য শিওর হতে বলি। তো যাই হোক, 57 নং যে ধারাটা, ওইটা কিন্তু আসলে বাতিল করা হয়েছে, লাস্ট যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে, টোটালি হচ্ছে অমিট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন যেটা বলতেছিলাম, যে আরেকটা কাজ করা হয়েছে, সেটা হলো যে 94-এর ক নামে এখানে কিন্তু আসলে নতুন একটা ধারা যুক্ত করছে। বুঝতে পেরেছেন? 94-এর ক, 94A নামে একটা নতুন ধারা যুক্ত হয়েছে। এর ফলে তাহলে নতুন যেই মোট ধারার সংখ্যা, সেই মোট ধারার সংখ্যা আসলে কয়টা, এটা একটা কিন্তু প্রশ্ন। তো যেটা বলতেছিলাম যে দুই ভাবে হিসাবটা দিই, যে বাতিল কয়টা হয়েছে। টোটাল এই আইনটা থেকে টোটাল আজ পর্যন্ত 21টা ধারা বাতিল হয়েছে। 21টা ধারা। কিভাবে 21টা ধারা? আগে ছিল 20টা,
আর এই 8ই মে 2025 যে সংশোধনী, সেটার মাধ্যমে আরেকটা বাতিল করা হয়েছে, 57 নং ধারাটা বাতিল করা হয়েছে। তাহলে টোটাল কয়টা হলো? 21টা। বুঝেন, 21টা ধারা টোটাল এই আইন থেকে বাতিল। এই পর্যন্ত যুক্ত করা হয়েছে কয়টা? এই পর্যন্ত মোট যুক্ত করা হয়েছে 11টা ধারা। হ্যাঁ, আগে ছিল হচ্ছে 10টা, আর এই যে সংশোধনীটা হলো লাস্ট, এই সংশোধনীর মাধ্যমে 94-এর কটা যুক্ত করা হয়েছে। তাহলে আগে ছিল 10টা, আর এই পরে যুক্ত করা হয়েছে একটা, মোট 11টা। বুঝতে পেরেছেন? আমরা বলেছি যে একটু ডিটেলস আলোচনা করব। আমার মনে হচ্ছে যে আপনারা বিরক্ত হচ্ছেন বা হতে পারেন, যিনি রেকর্ড দেখবেন হয়তো বা বিরক্ত হতে পারেন, বাট দেখেন এভাবে কিন্তু আসলে আপনি ঘেঁটে ঘুটে দেখেন না। এখন আপনার মনে হতে পারে যে ভাই এত কেন ঘাটবো, এত কেন জানবো? ভাই কাজই তো হচ্ছে এটা। পড়বেন, আপনি একটু ঘাটাঘাটি করে দেখেন না কোথায় কি আছে না আছে। পুরা জিনিস আপনি পড়েছেন, সবকিছু ভালোভাবে জানেন, কিন্তু কেউ যদি আপনাকে হঠাৎ করে কোশ্চেন করে বসে, আচ্ছা বলেন তো দেওয়ানী কার্যবিধি থেকে এই পর্যন্ত কয়টা ধারা বাদ দেওয়া হয়েছে, আপনি কিন্তু থতমত খেয়ে যাবেন। অথচ দেখা যাচ্ছে যে আপনি তখন বিচারক হয়ে গেছেন। এর মানে এই না যে আপনি সব জানবেন, বিচারক হয়েছেন বিধায় যে আপনি সব জানবেন, সব জানতা শমশের হবেন, ব্যাপারটা ওরকম না। বাট জানাটা তো দোষ না, অসুবিধা কি? জানেন না, একটু জানেন। এই পর্যন্ত 21টা ধারা বাতিল করা হয়েছে, জেনে নিলেন, কাহিনী শেষ। এই পর্যন্ত 11টা ধারা যুক্ত করা হয়েছে। সর্বশেষ যেই ধারাটা বাতিল করা হয়েছে সেটা হলো 57 নং ধারা। আর সর্বশেষ যেই ধারাটা যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে কোন ধারা? 94-এর ক। এগুলো আমরা দেখবো যে কি বাতিল করা হয়েছে, তারপরে এই যে যুক্ত করা হয়েছে, কি যুক্ত করা হয়েছে, সেটা আজকের ক্লাসেই আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তাহলে যে বিষয়টা দেখব সেটা হলো, যদি আপনাকে প্রশ্ন করা হয় যে দেওয়ানী কার্যবিধিতে বর্তমানে কয়টা তফসিল বলবৎ আছে, উত্তর হবে কয়টা? 3টা। যদি প্রশ্ন করা হয় দেওয়ানী কার্যবিধির কোন আদেশটা বাতিল করা হয়েছে, উত্তর হবে 51 নং আদেশটা বাতিল করা হয়েছে। যদি প্রশ্ন করা হয় যে আহ দেওয়ানী কার্যবিধিতে কোন আদেশটা যুক্ত করা হয়েছে, উত্তর হবে 27-এর ক বা 27 যদি প্রশ্ন করা হয় 2025 সালের সংশোধনীতে কোন ধারাটা বাতিল করা হয়েছে, উত্তর হবে 57 নং ধারা। যদি প্রশ্ন করা হয় 2025 সালে কোন আইন মানে ধারাটা যুক্ত করা হয়েছে, উত্তর হবে 94-এর ক। আশা করি একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন। এরপরে আমরা তাহলে এইসব বিষয়ে আশা করি যে ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন। আমরা একটু পরবর্তীতে যেতে পারি। সেটা হচ্ছে যে সংশোধনের ক্ষমতা। এই যে সংশোধন যে করেছে দেওয়ানী কার্যবিধি, এটা আসলে সংশোধনটা কিভাবে করতে পারে? ঠিক আছে, এটা কিন্তু একটা বিষয়। তো দেখেন, এই সংশোধনের ব্যাপার শুধুমাত্র যে সেকশনগুলো, এগুলো আসলে সংশোধন করতে পারে পার্লামেন্ট। তারপরে যেই এটা কিন্তু মানে আমাদের আইনেই বলে দেওয়া আছে, আমরা বিস্তারিত পাবো, তাই এই জিনিসগুলো আমি আলোচনা করতে চাচ্ছি না, ওখানে একটু বিস্তারিত আলোচনা আসবে, তখন আমরা জানবো, তো রিপিট হয়ে যাবে কথাগুলো। এই কারণে এখানের বিষয়গুলো আমি খুব বেশি আলোচনা করছি না, আপনারা একটু পড়ে নেবেন, যেহেতু এই বিধানগুলো আমরা পাবো সামনে। আচ্ছা, এরপরে যে এই যে সুপ্রিম কোর্টের যে বিধি প্রণয়নের যে ক্ষমতা, এই বিষয়টা একটু জানতে হবে। যে দেওয়ানী কার্যবিধির 122 ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট কি করতে পারে? কোনো বিধি হচ্ছে প্রণয়ন করতে পারে বা সংশোধন করতে পারে বা বাতিল করতে পারে। এইটা যদি করতে চায় তাহলে একটা কমিটি গঠন করতে হয়, ওই কমিটিটাকে বলা হয় বিধি প্রণয়ন কমিটি। ওই কমিটিতে 6 জন সদস্য থাকে। একটা হিসাব দেখেন, ওই এটা বলা আছে 123 ধারা। এখন 123 ধারাকে যদি আপনি এই যে নাম্বারটা আছে 123, 1 2 3, এটাকে যদি যুক্ত করেন, ফিবোনাক্কি নাম্বার বলে এগুলাকে, ঠিক আছে? তো এগুলো যদি যুক্ত করেন তাহলে কত হয় ফলাফল দেখেন। 1 আর 2 যোগ করলে হয় 3, 3-এর সাথে আবার পরে 3 যোগ করলে হয় 6। টোটাল এই সংখ্যাগুলো যোগ করলে হয় 6। মনে রাখবেন যে বিধি প্রণয়ন কমিটিতে 6 জন সদস্য থাকে। মানে দুর্বল টেকনিক, তারপরেও বললাম। এরপরে সর্বশেষ যে সংশোধনী, সে বিষয়ে আমরা জানবো যে দেওয়ানী কার্যবিধি সংশোধন অধ্যাদেশ 2025 সালের 18 নং অধ্যাদেশ সেটা ছিল, যা হচ্ছে 8 মে 2025 তারিখে প্রণীত হয়। এবং এটা কিন্তু প্রশ্ন এসেছে, লাস্ট যে জুডিশিয়ারিটা হয়েছে এখানে প্রশ্ন এসেছে যে এটা মানে কবে এই ইয়াটা প্রণীত হয়েছিল, বা এরকম একটা প্রশ্ন আপনারা একটু দেখে নেবেন এক্সাক্ট প্রশ্নটা। উত্তর এটা 8 মে 2025 এরকমটা উত্তর হবে আর কি। যাই হোক,
এরপরে আমরা এক নজরে এই সংশোধনীর বিষয়গুলো একটু দেখব। ঠিক আছে, পুরো বিষয়টা আমরা একটু দেখব যে আসলে এখানে কি বলা হচ্ছে। তো এই সংশোধনীর আমি আগে আপনাদেরকে একটা ওভারভিউ দিয়েছি, মানে ক্লাসের মাঝে আবার বলি, এই পুরো সংশোধনীটা এমন সুন্দরভাবে একদম গোছানো, এমন একটা উপায় আমি এখানে প্রেজেন্ট করেছি যে আপনি পুরো জিনিসটা পড়লে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে কোথায় কি করা হয়েছে। আবার একটু বলি, দেখেন এখানে ধারা নং এবং বিষয়বস্তু, এরপরে হচ্ছে সংশোধনীর ধরন, পূর্বে যে বিধান ছিল এবং বর্তমানে যে বিধান করা হয়েছে। এটা যদি আপনি প্রত্যেকটার সাথে মিলাই মিলাই পড়েন দেখবেন যে আপনার খুব ভালোভাবে আপনি বুঝতে পারতেছেন। যেমন ধারা 26, এখানে আবার সাথে একটা আমি মানে সাব হেডিং বা একটা টাইটেল দিয়েছি যে আসলে এখানের বিষয়বস্তুটা কি ছিল। তো বিষয়বস্তুটা ছিল আর্জিত তথ্য প্রমাণের বিষয়। ঠিক আছে, এখন এই সংশোধনীর ধরনটা কি ছিল, এখানে কি করছে মূলত। সংশোধনীর ধরন বলতে এখানে কি সংশোধনীটা করছে, কিছু কি যুক্ত করেছে নাকি কিছু বাদ দিয়েছে, কি কাজটা এখানে করেছে। তো দেখেন 26 ধারার 2 উপধারা এখানে নতুন করে যুক্ত করেছে। এরপরে পূর্বে কি বিধান ছিল, যে পূর্বে ছিল যে আরজির যে তথ্য প্রমাণের জন্য এখানে কোনো এফিডেভিট বা হলফনামা দেওয়াটা বাধ্যতামূলক ছিল না। অর্থাৎ যখন মামলা করতে হয় তখন শুধু আর্জি উপস্থাপন করলেই হতো, ওই আর্জির বিষয়গুলো সত্য কিনা সেটার জন্য আলাদা করে কোনো একটা এফিডেভিট বা হলফনামা দেওয়াটা ম্যান্ডেটরি ছিল না। কিন্তু বর্তমানে কি করা হয়েছে দেখেন, বর্তমানে বলা হচ্ছে যে আর্জির প্রতিটা ফ্যাক্টস, এই ফ্যাক্টস কি, ফ্যাক্ট বা যেটাকে আমরা ঘটনা বলি বা তথ্য বলি, এই জিনিসটা কি আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করবো, আমরা সামনে এগুলা পাবো। আমি আজকে অনেকগুলা বিষয় একত্রিত করেছিলাম যে এই বিষয়গুলো আলোচনা করব, কিন্তু দেখলাম যে না, ওগুলো আমি আলাদা আলাদাভাবে আইনের মধ্যেই পাবো। তা আইনের মধ্যে যে বিষয়গুলো পাবো তখন সেই বিষয়টা আলোচনা করে দিব, যাতে করে আপনার পুরো জিনিসটা বুঝতে মানে অসুবিধা না হয়। এক জায়গায় নিয়ে আসলে বরং এটা একটু কঠিন হয়ে যেতে পারে। সো যেগুলো একেবারেই না রাখলে নয় সেগুলো রাখার চেষ্টা করেছি। তো ফ্যাক্টস কি সেটা আমরা আলোচনা করব। তো দেখেন, এই যে আরজিতে প্রত্যেকটা যে ফ্যাক্ট বলা হচ্ছে, অর্থাৎ কি কি ঘটনা জন্য, মানে কি কি ঘটনা ঘটেছে, এই সব সব জিনিস হচ্ছে ফ্যাক্ট। এখন এই ফ্যাক্টগুলো যে সত্য সেটার জন্য আবার এখন থেকে কি করতে হবে, সেটার জন্য এই সংশোধনের পর থেকে আলাদা করে একটা হলফনামা দিতে হবে। হলফনামার প্রমাণস্বরূপ দিতে হবে যে না, এই ফ্যাক্টগুলো সত্য। বুঝতে পেরেছেন? তাহলে পূর্বে এটা দেয়া লাগতো না, এখন এটা দেয়া লাগে। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এই পুরো জিনিসটা, যতগুলো এখানে এরকম বিষয় আমি অ্যাড করেছি প্রত্যেকটা জিনিস আপনি পড়ে পড়ে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, আশা করি কোনো অসুবিধা হবে না। তারপরে আমি ওভারঅল একটা ওভারভিউ দিব আমার মতো করে। এবং এটা এই অন্য অন্য সময় যেমন হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে মার্ক করে করে আলোচনা করি, ওভাবে না, ওভারঅল একটা ওভারভিউ আমি দিচ্ছি, যাতে করে আপনি পুরো জিনিসটা আপনার একটু বুঝতে সুবিধা হয়। আপনি যখন পড়বেন এই জিনিসটা তখন যেন আপনার ধরতে সুবিধা হয়, তখন যেন আপনার সহজে আপনি বিষয়গুলো ক্যাচ করতে পারেন। ঠিক আছে? তো সেজন্য কিছু বিষয় আমার বলা প্রয়োজন আমি মনে করছি। তো দেখেন, দেওয়ানি কার্যবিধির এই সংশোধন অধ্যাদেশ 2025, যে বিষয়টা, যেই সংশোধনীটা, এটা ওভারঅল যদি একটা ওভারভিউ দিই তাহলে যে কথাগুলো বলা যায় সেটা হলো যে আহ, দেখেন সাধারণ মানুষের মনে এই দেওয়ানি মামলা নিয়ে সবচেয়ে ভয়টা কি বলেন তো। সবচেয়ে বড় ভয়টা হলো মামলার দীর্ঘসূত্রিতা। মানে মনে হয় যে দেওয়ানি মামলা মানেই হচ্ছে এটা একটা বিশাল হয়রানির ব্যাপার, এটা দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার, অনেক দিন লেগে যাবে, বছরের পর বছর লেগে যাবে। দেখা যাচ্ছে যে কোনো একটা ছেলে বাচ্চা ছিল, সে বড় হয়ে বিয়ে করে তার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, অথচ সেই মামলার রায় হয় নাই, ফাইনাল ডিক্রি হয় নাই। হতে পারে এরকম, বছরের পর বছর ধরে, ইভেন প্রজন্মের পর প্রজন্ম ধরে মামলা চলতেছে। সেই যে একটা দীর্ঘসূত্রিতা, এই যে একটা হয়রানি, এগুলো আসলে বন্ধ করাটা খুব দরকার। ঠিক আছে, এটা আসলে কেন আগে করা হয়নি, আরো আগে কেন করা হয়নি, এটা আমার প্রশ্ন। ব্রিটিশ আমলের সেই 1908 সালের যে এই আইনটাকে মানে আধুনিকায়ন করাটা আসলে কতটা যুক্তিযুক্ত, এটা আসলে মানে একটা চিন্তার বিষয়। এবং কেন মানুষের, কেন হচ্ছে আমাদের যারা কর্ণধার আছে তারা এতদিন করেন না, এটা একটা প্রশ্ন। যাই হোক, যেটা বলতেছিলাম যে এই ব্রিটিশ আমলের 1908 সালের এই যে আইনটা, এটাকে আধুনিকায়ন করতে এবং বিচার প্রার্থীদের যে প্রতিকার সেটা যাতে দ্রুত তারা পেতে পারে, এই জন্য কিছু সংশোধনী আনা হয়েছে এই গত 8ই মে 2025। ঠিক আছে, এবং আমি বলবো যে এই সংশোধনীটা খুবই আহ বাস্তব ভিত্তিক এবং একটা যুগান্তকারী সংশোধনী।
তো দেখেন এখানে আসলে কি কি বিষয় করা হয়েছে। প্রথমত এইখানে এই দেওয়ানি মামলাটাকে ডিজিটালাইজেশন যেটাকে বলা হয় এইটা করার ট্রাই করা হয়েছে। এখানে যদি আমরা ধারা 26, তারপরে হচ্ছে আদেশ 7 এর বিধি 1, আদেশ 5, বিধি 9, এই বিষয়গুলো যদি আমরা দেখি, তাহলে আমরা কিন্তু এই ডিজিটালাইজেশনের বিষয়টা একটু এখানে পাই। যেমন হচ্ছে যে আগে হচ্ছে যে ইয়া করা হইতো, আরজি ছিল, এই আরজিতে শুধুমাত্র মানে বাদীর যেই নাম ঠিকানা, ঠিক আছে, এটা হলেই কিন্তু আসলে আহ হয়ে যাইতো। তো এখন ব্যাপার হলো যে এই যে আরজিতে শুধু বাদীর যে নাম ঠিকানা এটা থাকলেই কি আসলে চলতো? হ্যাঁ, এটা তো মানে এটা যদি কন্টিনিউ করতো তাহলে তো প্রবলেম হইতো, তাই না? নাম ঠিকানা দিয়ে এইভাবে তো আসলে ভুয়া মামলা অনেক করা যেতে পারে। এই জন্য কি করা হয়েছে যে এখানে আসলে কিছু বিষয় কিন্তু আনা হয়েছে। হ্যাঁ, 2025 সালে যে সংশোধনী, এই সংশোধনী অনুযায়ী এখন আরজিতে বাধ্যতামূলকভাবে কি রাখতে হবে, যেমন হচ্ছে এনআইডি রাখতে হবে, মোবাইল নাম্বার রাখতে হবে, ইমেইল নাম্বার রাখতে হবে, মানে ইমেইল আইডি যেটাকে বলে, ইমেইল অ্যাড্রেস, এটা যদি থাকে তাহলে এটা রাখতে হবে। কারণ কি? কারণ হচ্ছে ভুয়া মামলা যাতে হচ্ছে রোধ করা যায়। শুধুমাত্র নাম ঠিকানা দিয়ে মামলা করে দিলাম, এটা তো সেই ব্রিটিশ আমলের নিয়ম। তখন তো আর মোবাইল আবিষ্কার হয় নাই যে মোবাইল নাম্বার থাকবে, এনআইডি আসে নাই, তাই না? ইমেইল অ্যাড্রেস আসে নাই। তো এখন তো এই বিষয়গুলো হয়েছে, এগুলো যদি থাকে একটা মানুষকে সহজে রিচ করা যায়, সহজে তাকে পাওয়া যায়, তাই না? সহজে তার মামলার বিষয়টা তাকে জানানো যায়। এরপরে এই মানে হচ্ছে এই ইয়াতে মানে হচ্ছে দেওয়ানি মামলায় একটা বিরক্তিকর একটা বিষয় ছিল, বিরক্তিকরই বলবো, কারণ এখানে আসলে অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক সময় লেগে যায় এটা করতে, মাসের পর মাস লেগে যায়। ওই যে দেখা যায় যে পিয়ন কি করতেছে, সমন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সমন জারি করতে পারতেছে না ঠিকঠাক। এখন যুগটা তো আসলে পাল্টাইছে ভাই। এখন হোয়াটসঅ্যাপ আছে, এসএমএস আছে, ভয়েস কল আছে, ইমেইল আছে, তাই না? এই যে বিভিন্ন ডিজিটাল মাধ্যম এখন তৈরি হয়েছে। তো এই মাধ্যমগুলোতে আসলে মাধ্যমগুলোকে কাজে লাগাতে চেয়েছে। যেমন এই যে কোনো একটা সমন হচ্ছে এই যে কথাগুলো বললাম যে হোয়াটসঅ্যাপ, এসএমএস, ভয়েস কল বা হচ্ছে ইমেইলের মাধ্যমে পাঠানো যেতে পারবে, এটা অ্যাড করা হয়েছে, ঠিক আছে? ফলে ওই যে মাসের পর মাস হচ্ছে একজন পিয়ন ওই সমন নিয়ে বাড়ি যাবে, বাড়ি যেয়ে দেখবে ও নাই, হ্যাঁ, তারপরে আবার ফিরে আসবে, মানে বিভিন্ন রকম কাহিনী। হ্যাঁ, এটা এখন আর, এটা তো করবে, পাশাপাশি কি করবে, এই প্রযুক্তির ব্যবহারটা করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ওই যে 26 ধারার যে কথাটা বললাম আপনাদেরকে অলরেডি, সেটা হলো যে প্রত্যেকটা আর্জির তথ্য এখন কি করতে হবে, এফিডেভিট বা যেটাকে হলফনামা বলে, এটার মাধ্যমে প্রমাণ করতে হবে। আচ্ছা, এরপরে যে মিথ্যা মামলা কমানোর বা হচ্ছে একটা ট্রাই কিন্তু করা হয়েছে। যেমন হচ্ছে যে আদালতে অনেকেই কি করে, প্রতিপক্ষ যেই থাকে এই প্রতিপক্ষকে দেখা যাচ্ছে যে শুধু শুধু হয়রানি করার জন্য মিথ্যা মামলা দায়ের করা দেয়, তাই না? তো এই মিথ্যা মামলা যদি দায়ের করা হয় তাহলে এর জন্য আগে ক্ষতিপূরণের বিধান ছিল কত? আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এর জন্য ক্ষতিপূরণের বিধান ছিল হচ্ছে 20,000 টাকা। কিন্তু বর্তমানে এটাকে কত করা হয়েছে? বর্তমানে এটাকে করা হয়েছে 50,000 টাকা। এর ফলে কি হচ্ছে, কোনো মানুষ মামলা করার আগে ভাববে, এমনি 20,000 টাকা ওকে, ঠিক আছে, ওকে একটা ভুয়া মামলা করে দিব, জেলে পুরে দিব, তারপরে ওই মামলাটা যদি হচ্ছে যে প্রমাণিত হয়, 20,000 টাকাই তো সর্বোচ্চ যাবে। তো দেখা যাচ্ছে অনেকে রিস্ক নিয়ে নিত। কিন্তু এখন ভাই 50,000 টাকা, ভুয়া মামলা করলেই 50,000 টাকা। এর ফলে কি হবে, এই যে মামলা, ভুয়া মামলাগুলো কিন্তু কমবে, তাই না? এটা হয়েছে। এরপরে আরেকটা বিষয়, সেটা হলো যে আহ আরো একটা বিষয় যদি বলি, যে টাইম পিটিশনের একটা ব্যাপার আছে, ঠিক আছে? টাইম পিটিশনের একটা ব্যাপার আছে যে আগে আইনজীবীরা কি করতো, কথায় কথায় তারা হচ্ছে টাইম পিটিশন চাইতো, তারা মুলতবি চাইতো। মানে হচ্ছে মামলাটা যেন হচ্ছে অ্যাডজর্ন করা হয়, মুলতবি করা হয়, মানে মামলাটা কিছুদিনের জন্য স্টপ করে রাখা হয়, ঠিক আছে? এটা কতবার করা যেত? এটা সর্বোচ্চ আগে 6 বার করা যেত। চিন্তা করেন, মানে একটা পক্ষ 6 বার করে করবে। তা আবার হচ্ছে এই বিভিন্ন স্টেজ আছে, এই স্টেজে এতবার, এই স্টেজে এতবার, এই পক্ষ এতবার, ওই পক্ষ এতবার, মানে এইগুলা করতে করতে আসলে দেখা যাচ্ছে যে মামলাটা মানে তেমন এগোতো না, মানে মামলাটার মানে ইয়া যে কার্যকারিতা, এটা খুব বেশি সামনের দিকে আগাতো না, স্টপ হয়ে থাকতো, মানে থেমে থাকতো। তো দেখা যাচ্ছে যে এই যে বিষয়টাকে রোধ করার জন্য এখন কিন্তু কি করা হয়েছে, এখন কিন্তু এই সর্বোচ্চ এই এই মুলতবি এটা চাওয়া যাবে কয়বার? এটা হচ্ছে সব, এর মুলতবি চাওয়া যাবে 4 বার। বুঝতে পেরেছেন? যেটা হচ্ছে অর্ডার 17।
সব খুব সম্ভবত রুল 1, অর্ডার 17 রুল 1, এখানে এটা এখন এই পরিবর্তনটা আনা হয়েছে। বুঝতে পেরেছেন? এই যে এখানে আপনারা দেখবেন যে মুলতবির বিষয়টা। আচ্ছা, এরপরে আরো বিষয় আছে, সাক্ষ্য নেওয়ার বিষয়গুলোতে পরিবর্তন করা হয়েছে। আমি সব বলছি না, কয়েকটা বলছি। সাক্ষ্য নেওয়ার যে বিষয়গুলো, সেটা হলো যে আদালতে ওই যে সাক্ষীর জবানবন্দি, অর্থাৎ যেটাকে বলা হয় এক্সামিনেশন ইন চিফ, এইটা নিতে কিন্তু আগে অনেক পরিমাণে সময় লাগতো। কেন? কারণ বিচারক এই জিনিসগুলো হাতে লিখতেন। সাক্ষী মানে সাক্ষী যিনি, সাক্ষী আর সাক্ষ্য কিন্তু আলাদা। বুঝলেন? অনেকে সাক্ষী বলতে ওই মানে আদালতে গিয়ে একজন ব্যক্তি যা বলতেছে ওইটাকেও সাক্ষী বলে, বাট সাক্ষী হচ্ছে একজন ব্যক্তি, আর যিনি ওইটা বলেন ওইটা হচ্ছে সাক্ষ্য। তো যাই হোক, এই যে যিনি সাক্ষ্য দিতেন ওই সাক্ষ্যটাকে বিচারক আবার কি করতেন, বিচারক আবার দেখেন এই যে পরের বিষয়টাই এখানে আছে, বিচারক আবার ওইটাকে হচ্ছে হাতে লিখতেন। ঠিক আছে? এখন এইটা হাতে লিখতে তো আসলে অনেক পরিমাণে সময়ের ব্যাপার, বিচারকেরও আসলে খুব কষ্ট হয়ে যেত, তাই না? কিন্তু বর্তমানে কি করা হয়েছে, বর্তমানে এই যে আদেশ 18 বিধি 4 ক, এটা অনুযায়ী এখন আর মৌখিক যে জবানবন্দি, এই জবানবন্দি আসলে নেওয়ার প্রয়োজন নাই। বাদী বা বিবাদীর যে জবানবন্দি এবং সমস্ত যেই দলিলপত্র ডকুমেন্টস যা কিছু আছে, এগুলো সরাসরি এফিডেভিট বা হলফনামার মাধ্যমে লিখিত আকারে জমা দিয়ে দিতে হবে আদালতে। তো চিন্তা করুন যে এটার কারণে আসলে কি পরিমাণ সময় আসলে বাঁচছে। অনেক পরিমাণে সময় কিন্তু বাঁচবে এবং মামলার অগ্রগতি এটা কিন্তু হবে। এরপরে যে বিষয় সেটা হলো যে আপনার ডিক্রি জারির একটা বিষয়, খুবই যুগান্তকারী একটা, মানে খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ব্যাপার। এটা ধরেন যে আপনি 10 বছর লড়াই করে একটা জমি উদ্ধারের রায় পাইছেন। ঠিক আছে, একটা জাজমেন্ট আপনার পক্ষে আদালত দিয়েছে। এখন ওই জমিটা বুঝে পাওয়ার জন্য আবার আপনাকে আলাদা করে কি করতে হতো, মামলা করতে হতো, যেটাকে বলা হয় জারি মামলা বা এক্সিকিউশন সুট, এটা করতে হতো। এখন এই যে কষ্টটা, এটা দূর করার জন্য এই সংশোধনীতে কি করা হয়েছে, সংশোধনীতে কিন্তু নতুন একটা বিধান যুক্ত করা হয়েছে, 94 এর ক। ঠিক আছে, যেটার কথা অলরেডি বললাম। 94 এর ক একটা বিধান যুক্ত করা হয়েছে। এখানে দেখেন, হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে এখন আদালত এই রায় দেওয়ার সাথে সাথেই সরাসরি ডিক্রি কার্যকর করার আদেশ দিতে পারবে। অর্থাৎ আলাদা করে আপনার আর কোনো মামলা করা লাগবে না। এখন আদালত চাইলেই সরাসরি ওই যে হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারপরে হচ্ছে কি বলা যায় যে পুলিশ বা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এদের কিন্তু সরাসরি নির্দেশ দিতে পারবেন যাতে করে ওইটার হচ্ছে দখল বুঝাই দেওয়ার জন্য। এবং তারা কিন্তু আসলে একটা রিপোর্ট দিতে বাধ্য থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে এই সংশোধনের আমি বলবো সবচেয়ে বড় একটা অর্জন। দেখেন, দেওয়ানি কার্যবিধি, যে দেওয়ানি যেই অধিকারগুলো, এগুলো আসলে বাস্তবায়নের জন্য ওই ডিক্রি দিয়ে দিত, কিন্তু এটাকে বাস্তবায়নের জন্য দেখা যাচ্ছে অনেক সময় বিভিন্ন রকম ঝামেলা পোহাতে হতো, বেগ পেতে হতো। আমি আপনার জমি দখল করে নিছি বা আপনি আমার জমি দখল করে নিছেন, আপনি খুব মানে প্রভাবশালী কেউ, আমি মামলা করে আদালত থেকে রায় পেয়েছি, ওই রায় বাস্তবায়নের জন্য আবার আলাদা করে ডিক্রিও আমি নিয়েছি, নির্দিষ্ট একটা সময় দেয় ডিক্রির জন্য যে এতদিনের মধ্যে ডিক্রি জারির আবেদন করতে হবে বা মামলা করতে হবে। তো আমি করেছি, করে রায়টা পেয়েছি, ওইটার জন্য দেখেন পাওয়ার পরে আপনি আমার ওই জমিটা দিচ্ছেন না বা আমি আপনার জমিটা দিচ্ছি না। খুব প্রভাবশালী আমি, আমি আপনার জমি আটকায় রাখছি, আদালত আপনার রায় দিছে, ডিক্রি দিছে, তাতে কি হয়েছে, আমি দেব না জমি। কিছু আসলে ওইরকম ভাবে করার ছিল না, যদিও আসলে আদালত, দেওয়ানি আদালত এখানে আসলে ওইরকম আইন বা প্রশাসন ব্যবহার করার সুযোগটা ছিল না, যে কারণে ওইটা আসলে দেখা যাচ্ছে যে বাস্তবে কিছু করার থাকতো না। কিন্তু আদালত যখন রায় দিয়ে দিত, মানুষ তো আসলে আদালতের রায় মানতে বাধ্য। এই জন্য দেখা যাচ্ছে যে আলটিমেটলি ওই আহ, আর মানুষ এতটাও ইয়া না, মানে বাংলাদেশের মানুষজন এতটাও মানে দুর্বল প্রকৃতির না যে তার জমিটা হচ্ছে কেউ নিয়ে গেলে সেখান থেকে উদ্ধার করতে পারবে না। বাট বাস্তবে পারে না, এরকমও আছে। ধরেন যে বড় বড় যে গ্রুপগুলো আছে, হ্যাঁ, যারা হচ্ছে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার যারা আছে, এরা ধরেন যে একটা গ্রুপ অফ কোম্পানিজ, আমি কোনো মানে গ্রুপের নাম বলছি না, তো ধরেন যে সে হচ্ছে আপনার একটা জমি এভাবে সিস্টেম করে নিয়ে নিছে, আপনি আদালতের রায় দিয়েও কিছু করতে পারবেন না, সত্যি কথা। হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমি এভাবে ওরা নিয়ে নিছে, নিয়ে বিজনেস করতেছে। বুঝতে পেরেছেন?
বড় বড় গ্রুপ। এমনি উদাহরণস্বরূপ বলি, ধরেন যে আপনার নাম না বলি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে দেওয়ানি আদালত এখন কিন্তু একটা সুযোগ পেয়েছে যে আইন শৃঙ্খলা দিয়ে আপনার কাছ থেকে ওটা উদ্ধার করে নেবে। ওই যে জমি আপনি আটকায় বা আমি আটকায় রাখছিলাম, আপনার জমি আমি দিব না, পুলিশ আইসা উদ্ধার করবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আরো বিভিন্ন আসলে পরিবর্তন আনা হয়েছে। তো আপনারা এই পুরো জিনিসটা পড়লে খুব ভালো মতো বুঝতে পারবেন। আমি আর পুরো বিষয়টা আলোচনা করছি না, এখান থেকে ওখান থেকে একটু একটু করলাম এই কারণে, যাতে করে আপনি পুরো বিষয়টা খুব সুন্দর করে নিজে যখন পড়বেন তখন যেন বুঝতে পারেন। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আমরা একটু দেওয়ানি কার্যবিধির যেই বলেছিলাম যে মূল স্ট্রাকচারটা কেমন সেটা অলরেডি একটা আইডিয়া পেয়েছি, তারপরেও আরো ক্লিয়ার আইডিয়ার জন্য আমরা কিছু বিষয় দেখব। ঠিক আছে? আচ্ছা দেখেন, প্রথমত আমরা বলেছি যে দেওয়ানি কার্যবিধিতে আসলে দুইটা, প্রথম প্রথম মানে প্রধানত দুইটা ভাগ আছে। একটা হচ্ছে ধারা আর একটা হচ্ছে তফসিল। তফসিলের মধ্যে আবার অনেকগুলো তফসিল আছে, আমরা কয়টা তফসিল আছে সেটা কিন্তু দেখেছি যে 5টা তফসিল আছে, এর মধ্যে 3টা কার্যকর আছে এর মধ্যে। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে ইয়া হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তো যাই হোক, এখন এই বিষয়গুলো আমরা একটু দেখবো যে 11টা পার্টের কথা বললাম, এই 11টা পার্টে আসলে কি আছে। প্রত্যেকটা পার্টের ব্যাপারগুলো আমরা একটু দেখি। এখানে যদিও লেখা আছে, আপনারা পড়ে বুঝতে পারবেন, তারপরে আমি একটু সংক্ষেপে আপনাদের সাথে বিষয়টা বলি। যেমন এই আইনটা আসলে শুরু হয়েছে যে প্রাথমিক অংশ বা হচ্ছে প্রারম্ভিক অংশ দিয়ে, ধারা 1 থেকে 8। এখানে মূলত হচ্ছে কি কি বিষয় এখানে মূলত আলোচনা করা হয়েছে। আপনারা যদি দেখেন এখানে আসলে এই আদালতের মানে সরি এই আইনটার যে নামকরণ, হ্যাঁ, কার্যকারিতা, তারপরে বিভিন্ন রকম সংজ্ঞা এখানে দেওয়া আছে। যেমন হচ্ছে এই যে আমরা বারবার বলতেছি অর্ডার, মানে আদালত একটা আদেশ দিতে পারে। এই আদেশ, দেখেন এই আরেকটা সমস্যা, এই আদালত আদালত কর্তৃক যেই ইয়াটা নির্দেশনা দিচ্ছে ওটাকে আদেশ বলা হচ্ছে, আবার ভেতরে নামকরণ করছে অর্ডার নামে, ওটারও বাংলা দিছে আদেশ। এই আদেশ ওই আদেশ আবার কনফ্লিক্ট হলো না? দেওয়ানি কার্যবিধি, ওই বিধি দ্বারা কোডিফিকেশনকে বোঝানো হচ্ছে, আবার বিধি মানে রুলের বাংলা করছে বিধি। একইভাবে দেখেন আদেশ, আদেশ একটা আলাদা জিনিস, আদালত কর্তৃক আদেশ কি, এটার কিন্তু আমরা দেখবো, আমরা যখন সংজ্ঞাগুলো পড়বো তখন আমরা দেখবো যে আদেশ কি। আবার আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কারেন্ট গিয়েছে।